অমর জীবনের রহস্যময় হত্যার প্রতিশোধ নিতে পাহাড় থেকে নেমে আসে জাদুই ক্ষমতা সম্পন্ন মেয়েটি। সে কি পারবে এই রহস্যের সমাধান করে প্রতিশোধ নিতে? সেই নিয়েই আজকে একটা ইন্টারেস্টিং রিভেঞ্জ ড্রামা এক্সপ্লেন করব। আর এই ড্রামাটার শেষ টুইস্টটা তোমরা কিন্তু কল্পনাও করতে পারছো না, তাই দেখতে থাকো। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র লুনাকে দেখতে পাই, যে কিনা পাহাড়ে একটি টেম্পলে থেকে একজন তাওয়িস্ট মাস্টারের কাছ থেকে শিক্ষা লাভ করত। এবার আমরা দেখতে পাই যে লুনা তো খুবই দুষ্টু ছিল এবং সে তো তার ক্ষমতার সাহায্যে পারলে তার মাস্টারকেই উল্টে দেয়। তার মাস্টার তো বলে যে লুনা, এতদিন ধরে আমি তোমাকে এত টেকনিক শেখালাম আর সেটা আমাকেই এইভাবে অত্যাচার করার জন্য। এবং লুনা বলে যে আমার জন্মের সময় আমি আর আমার বোন একসাথে জন্মেছিলাম। তখন সবাই বলেছিল যে দুইজন বোন অর্থাৎ যমজ মেয়ে হওয়া খুবই অশুভ, তাই একজনকে মেরে ফেলা উচিত। এবং আমিও বলতে গেলে মৃত অবস্থাতেই জন্মেছিলাম, কিন্তু তুমি তখন আমাকে বাঁচিয়েছো, আমার জন্য লড়াই করেছো, আমাকে এখানে নিয়ে এসে এত বছর এত ভালোভাবে রেখেছো। এবার কি আমি আমার বাড়িতে আমার বোনের সাথে দেখা করতে যেতে পারি? আমার বোনের সাথে শুধুমাত্র আমার চিঠিতেই কথা হয়। আমরা যমজ, কিন্তু একে অপরকে কোনোদিনই দেখিনি। আমার আর তর সইছে না। আমি আমার বোনের জন্য খুব সুন্দর একটা গিফট কিনেছি, আমি সেটা ওকে নিজের হাতে দিতে চাই। এবার লুনার মাস্টার তো তখনই মনে মনে ভাবে যে তুমি বোনের সাথে দেখা করবে, কিন্তু তোমরা দুই বোন হচ্ছ ইন এবং ইয়াং, তোমাদের মুখোমুখি দেখা হওয়াটা কখনোই কারোর জন্য ভালো হবে না। কিন্তু মাস্টার তখনই লুনাকে একটা চিঠি দেয় এবং বলে যে লুনা, তোমার পরিবারের কাছ থেকে এই চিঠিটা এসেছে। এবার লুনা তো বলে যে আমি তো বাড়িতেই যাচ্ছি, আবার চিঠি এখন এলো কেন? কিন্তু চিঠিটা খুলে দেখতেই লুনা একটা খুবই বাজে খবর পায়। লুনা খবর পায় যে তার যমজ বোন সিসি মারা গেছে। এবং এই খবর শুনে লুনা তো ভীষণই ভেঙে পড়ে এবং লুনা ছুটতে ছুটতে তার বাড়ির দিকে রওনা দেয়, যে যে করে হোক তার বোনকে যেন সে একবার শেষ দেখা দেখতে পায়। এবার আমরা লুনার পরিবারের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সিসিকে তো কবরে শোয়ানো হয়েছিল। এবং সেখানে আমরা সিসির মা এবং বাবাকেও দেখতে পাই। সিসির বাবা তাও ছিলেন একজন রাজসভার মন্ত্রী এবং তারা তো অত্যন্ত দুঃখিত ছিল তাদের মেয়ে মারা যাওয়াতে। তাছাড়া সিসির সাথে কিছুদিনের মধ্যেই যুবরাজ মুরংয়ের বিয়ের কথাও চলছিল, তার মানে সেটাও তো ক্যান্সেল হয়ে গেল। এবার সেখানেই আমরা সিসির একজন কাজিন উইনিকেও দেখতে পাই এবং তার সাথে আমরা সিসি, লুনা এদের দাদিকে দেখতে পাই। এবার দাদি তো উইনিকেই বেশি পছন্দ করত এবং দাদি বলে ওঠে যে দেখো, সিসির সাথে যুবরাজের বিয়ে ভেঙে গেছে তো কি হয়েছে, আমরা তো উইনির সাথে যুবরাজের বিয়েটা ঠিক করতে পারি, তাই না? তাও তোমার তো রাজসভায় বেশ ভালোই প্রতিপত্তি রয়েছে, তুমি মহারাজকে বলাতে সে একবারেই সিসির সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছে। তাহলে তুমি এক কাজ করো না, মহারাজকে বলে উইনির সাথে এখন যুবরাজের বিয়েটা ঠিক করো। এবার সিসি এবং লুনার বাবা অর্থাৎ মন্ত্রী তাও তো বলে ওঠে যে সেটা কখনোই সম্ভব না, বিয়ে কার সাথে হবে সেটা মহারাজের ব্যাপার। তাছাড়া এইটা কি এখন এই নিয়ে কথা বলার সময়? আমাদের শান্তি করে আমাদের মেয়ের অন্তিম কাজটুকু করতে দাও। এবং এই নিয়ে তাদের মধ্যে তো একটুখানি মনোমালিন্য শুরু হয়ে গেছিল। কিন্তু আমরা উইনির হাবভাব দেখে বুঝতে পারি যে সে কিছু একটা জানে অথবা কিছু একটা লুকাচ্ছে। এবার তখনই তো সিসির কবর মাটিতে পোঁতার জন্য মাটি খোঁড়া হচ্ছিল, কিন্তু তখনই সেখানে লুনা আসে এবং লুনা তো সঙ্গে সঙ্গে বলে যে এক্ষুনি এই মাটি খোঁড়া বন্ধ করো, আমি আগে আমার বোনকে দেখতে চাই। এবার লুনার মা বাবা তো তাকে জড়িয়ে ধরে যে লুনা, তুমি এতদিন পর ফিরে এসেছো। এবং লুনা বলে যে হ্যাঁ, তবে আমার মনে হয় না যে সিসির এত তাড়াতাড়ি মরে যাওয়ার কথা ছিল। সিসি তো যথেষ্ট স্বাস্থ্যবান ছিল, তার তো 100 বছর বাঁচার কথা ছিল। আমি নিঃসন্দেহে বলতে পারি যে সিসিকে কেউ হত্যা করেছে, তাই আমি কফিন খুলে সিসির দেহ পরীক্ষা করে দেখতে চাই। এবার দাদি এবং বাকিরা তো বাধা দিতে থাকে যে কফিন খোলা হবে, যাকে অলরেডি কফিনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখনই যার কফিন মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে তার কফিন খোলা হবে। কিন্তু লুনা তাদের কারুর কথা শোনে না এবং লুনা তো তার ক্ষমতার সাহায্যে তার বোনের কফিনটি সেখানেই খোলে এবং লুনা দেখতে পায় যে সেখানে সিসির মৃতদেহ ছিল। লুনা তো বলতে থাকে যে সিস, তুমি তো আমাকে কত কথা দিয়েছিলে বলো, যে আমরা এনে একসাথে ঘুরতে যাব, একসাথে জামা কাপড় কিনবো, তুমি আমাকে ক্যাপিটালের নতুন নতুন জায়গায় নিয়ে যাবে, সেখানে তোমাকে এরকম অবস্থায় দেখবো আমি ভাবতে পারিনি। এবং এই বলে লুনা তো কাঁদতে থাকে। কিন্তু তখনই লুনা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। লুনা দেখে যে সিসির মুখের ভেতর থেকে একটা কালো নেগেটিভ টাইপের ধোঁয়া মতো বেরোচ্ছে
এবং সিসির মুখটা ফাঁক করলেই লুনা দেখতে পায় যে সেখানে একটা লাল বল মতো রাখা ছিল, এবং সেই বলটা মুখ থেকে বার করে নিতেই সিসির স্কিনটা পুরোই চেঞ্জ হয়ে যায়। এবং লুনা তখনই তার ক্ষমতার সাহায্যে সিসির দেহ থেকে 36টা সূঁচ বার করে আনে। মানে এই বিষাক্ত সূঁচগুলির মাধ্যমেই সিসিকে মারা হয়েছিল। এবার লুনা তো তখনই বলে যে এতদিন এই সূঁচগুলো আমার বোনের দেহে প্রবাহিত হচ্ছিল, তার মানে সে কতটা কষ্ট সহ্য করেই না মারা গেছে। এবার লুনার মা বাবা তো বলে ওঠে যে সেটা কি করে সম্ভব, সিসি এতটা কষ্ট পাচ্ছিল কিন্তু আমাদের কখনোই বলেনি। আমাদের মেয়েকে এইভাবে কে হত্যা করলো, তাদেরকে আমরা ছাড়বো না। এবার লুনা তার বোনের জন্য যে উপহারটা এনেছিল, অর্থাৎ সেই সুন্দর চুলের কাঁটাটা লুনা তার বোনের চুলে গুঁজে দেয়, এবং সে বলে যে সিসি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আর সেটা যেই হোক না কেন, সেটা যদি রাজপরিবারের কেউ হয় তাহলেও আমি তাকে ছাড়বো না। এবং লুনা যখন এইসব কথা বলছিল তখন উইনির চেহারাটা তো দেখার মতো ছিল, কারণ সে কোনো কারণে খুবই টেনশনে পড়ে গেছিল। এবার সিসিকে তো সেখানেই কবর দিয়ে দেওয়া হয়, এবং আমরা দেখতে পাই যে লুনারা আবারও তাদের বাড়ির দিকে রওনা হয়। এবার আমরা গত রাতের একটা দৃশ্যের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লুনা যখন পাহাড় থেকে বেরিয়ে তার বাড়িতে আসার জন্য রওনা দিয়েছিল, তখনই হঠাৎ রাতের বেলা জঙ্গলের মধ্যে লুনা একটি ঘোড়ার গাড়ি দেখতে পায়। এবার লুনা তো বলে ওঠে যে কে আছো এখানে, রাস্তার মাঝখান থেকে সরে যাও। এবং তখনই সেই গাড়ি থেকে সেই গাড়ির মালিকের যে গার্ড ছিল ইউন বেরিয়ে আসে, এবং সেই গাড়িতে বসেছিল রাজকুমার লিং। এবার লুনা তো তাকে অবভিয়াসলি চিনতো না, এবং আমরা দেখতে পাই যে রাজকুমার লিং এর কিছু অসুস্থতা ছিল এবং সে হাঁটতে পারতো না। এবার লুনা তো তখনই বলে ওঠে যে তুমি যে ওষুধটা তোমার মালিককে খাওয়াচ্ছ সেটা খাওয়ালে তোমার মালিক কিন্তু আরো অসুস্থ হয়ে পড়বে, আমি তার চিকিৎসা করতে পারি। আসলে রাজকুমার লিং তার গার্ডকে নিয়ে লুনার মাস্টারের কাছেই যাচ্ছিল চিকিৎসা করতে, কিন্তু রাস্তার মাঝখানেই তাদের লুনার সাথে দেখা হয়ে গেছিল, এবং লুনা তো তার আকুপাংচার পদ্ধতির মাধ্যমে রাজকুমার লিং এর চিকিৎসা করতে সাহায্য করে। লিংকে কোনো প্রকার বিষ দেওয়া হয়েছিল যাতে লিং এরকম অপাহিজ হয়ে পড়ে। এবং লুনা তো তখনই বলে যে এত খুশি হওয়ার কিছু নেই। সে ইউনকে বলে যে আমি তোমাকে কিছু ওষুধ বা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, সেগুলো তোমার মাস্টারকে খাওয়াবে, তা না হলে সে কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না। যাই হোক, এবার আবার আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে লুনা তো তার বোনকে কবর দিয়ে বাড়িতে ফিরে আসে, এবং সে প্রথমেই তার বোনের ঘরের দিকেই আসে। লুনা মনে মনে ভাবে যে আমার বোন তো যথেষ্ট বুদ্ধিমান ছিল, যদি সে কোনো কিছু সন্দেহ করে থাকে তাহলে নিঃসন্দেহেই সে কোনো না কোনো ক্লু রেখে যাবে। এবার লুনা সিসির মহলে আসে, এবং সেখানে সিসির যে খাস দাসীটি ছিল ইউকিকে সে দেখতে পায়। এবার লুনা তো ইউকিকে সেই রেড বলটা দেখায় এবং বলে যে আমাকে সব কথা সত্যি করে বলো, তুমি কি জানো যে এই বলটা বা এই পার্লটা সিসিকে কে দিয়েছিল? এই পার্লটা হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি কারো শরীরের মধ্যে থাকে তাহলে 7 দিন অবধি তার দেহে কোনো রকম পচন ধরবে না, বা 7 দিন অবধি তার দেহে কোনো রকম অসুস্থতার চিহ্ন দেখা যাবে না। তাই কেউ বুঝতেই পারবে না যে সেই মানুষটা অসুস্থ হয়েছে কিনা। আর ঠিক এই কারণেই সিসির কোনো চিকিৎসাই হয়নি। সিসির যে কতটা কষ্ট হচ্ছিল সেটা তার বাবা মা বুঝতেই পারেনি, এবং ইউকি তো তখনই বলে যে এই বলটা সিসিকে উইনি দিয়েছিল। এবার অপরদিকে আমরা লুনার দাদিকে দেখতে পাই। লুনার দাদি তো তার বাবাকে অর্থাৎ মন্ত্রী তাওকে বারবার জোর দিচ্ছিল যে তুমি মহারাজকে গিয়ে একবার বলো, মহারাজকে বলো যেন এবার রাজকুমারের সাথে উইনির বিয়ে ঠিক করা হয়। তাছাড়া তোমার অপর মেয়েও এখন এসে গেছে, সে কোন একটা পাহাড় থেকে গাইয়া জঙ্গলি মেয়ে, তার সাথে তো রাজকুমারের বিয়ে কখনোই হতে পারে না। আমাদের উইনি সব দিক থেকে কত ভালো, একমাত্র উইনির সাথেই যুবরাজ মুরংয়ের বিয়ে হতে পারে। এবং লুনা তো তার দাদির এই সব কথাই শুনছিল, এবং তখনই একজন দাস সেখানে এসে জানায় যে যুবরাজ মুরং তাদের বাড়িতে এসেছে তাদের সাথে দেখা করতে। এবার আমরা দেখতে পাই যে মুরং তো সেখানে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, এবং সে আসলে লুনাকে বিয়ে করতে এসেছিল। মুরং মনে মনে ভাবছিল যে সিসি তো মারা গেছে, এখন সিসিকে আর আমি বিয়ে করতে পারবো না, কিন্তু যতদূর শুনেছি যে সিসির যমজ বোন লুনা নাকি এখানে এসেছে। এবার লুনা কোন পাহাড়ে থাকতো, সে জঙ্গলি মেয়ে না গাইয়া মেয়ে, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু যে করে হোক আমাকে মন্ত্রী তাওয়ের যে কোনো একটা মেয়েকে বিয়ে করতে হবে, যাতে মন্ত্রী তাওয়ের যে ক্ষমতা রয়েছে বা তার যে আর্মি রয়েছে সেটার ক্ষমতাটা আমি এবং বাবা পেতে পারে। মানে আসলে মুরং ভালোবাসা থেকে কিন্তু এদের কাউকে বিয়ে করতে চায়নি, সে কেবলমাত্র ক্ষমতার জন্যই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। এবার মুরং তো তাদের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই উইনিকে সেখানে দেখতে পায়, এবং মুরং ভাবে যে উইনি হয়তো লুনা,
মুরং ভাবে যে আমি তো শুনেছিলাম যে লুনা কোন পাহাড়ে থাকতো, কিন্তু এই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে না যে কোনো পাহাড়ে থাকতো, কোনো জঙ্গলি মেয়ে। একে তো খুবই সুন্দর দেখতে মনে হচ্ছে। এবার মুরং তো তখনই উইনিকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এবার উইনি তো যুবরাজকে বিয়ের জন্য এক পায়ে দাঁড়িয়েই ছিল। সুতরাং সে সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এবং যুবরাজ বলে যে ঠিক আছে, তাহলে এক্ষুনি আমি বাড়িতে গিয়ে মহারাজাকে বলছি, মহারাজ তোমার বাড়িতে ডিক্রি পাঠাবেন। এবার এই কথা শোনার সাথে সাথে উইনির তো কনফিডেন্স আরো বেড়ে যায় যে এবার আমাকে যুবরাজ বিয়ে করবে, আর আমাকে কেউ কখনো ছোট করতে পারবে না। কিন্তু সে জানতো না যে যুবরাজ আসলে তাকে না, লুনাকে বিয়ে করতে এসেছিল। এবার সে যখন আনন্দে নাচছিল তখনই তো লুনা সেখানে আসে, এবং সে তার তরোয়াল সোজা উইনিকে লক্ষ্য করে চালিয়ে দেয়, যাতে উইনির গাল কেটে যায়। উইনি বলে ওঠে যে তোমার এত সাহস, তুমি আমার মুখটা কেটে দিলে। এবং লুনা তখনই সেই রেড পার্লটা দেখিয়ে বলে যে বেশ করেছি, এটাকে তুমি চিনতে পারছো? তুমি আমার বোনকে মার্ডার করেছো, তোমাকে আমি ছাড়বো না। এবার তখনই তো সেখানে দাদি ছুটতে ছুটতে চলে আসে, এবং দাদি তো লুনাকে আজে বাজে কথা বলতে থাকে যে তুমি এতদিন পাহাড়ে বড় হয়েছো এইসব তরোয়াল নিয়ে, তুমি উইনির সাথে এমন করার সাহস পাও কি করে? সৈন্যরা, এক্ষুনি এসে এই মেয়েটাকে ধরো। কিন্তু লুনার মা তো বলে ওঠে যে একদম কেউ আমার মেয়ের গায়ে হাত দেবে না। এবং উইনি তখনই বলে যে লুনা, কেউই তোমাকে আজকে বাঁচাতে পারবে না, কারণ আমি এই সাম্রাজ্যের ভবিষ্যৎ যুবরানী হব। যুবরাজ মুরং এসে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে গেছে। কিছুক্ষণ পরেই যখন মহারাজের ডিক্রি আসবে তখনই তোমরা সবকিছু বুঝতে পারবে। এবার দাদি তো তখনই বলে ওঠে যে দেখলে লুনা, এবার বলো তোমার সাথে কি হবে? কিছুক্ষণ পরেই আমাদের উইনি রানী হয়ে যায়, আর উইনিকে আঘাত করার অভিযোগে তখন আমি তোমার মুন্ডু নেব। এবার লুনা তো তখনই বলে ওঠে যে উইনি রানী হোক আর মহারানী হোক, যে আমার বোনকে ক্ষতি করেছে আমি তাকে ছাড়বো না। আর এই লাল রঙের পার্লটা উইনি আমার বোনের মুখে ঢুকিয়ে দিয়েছিল, যাতে কিনা আমার বোনের দেহটা না পচে, যাতে ওর মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেটা কেউ বুঝতে না পারে। এবার উইনি তো তখনই বলে ওঠে যে তুমি কি বলছো, আমি এসব কিছুই করিনি। এবং লুনা বলে যে তুমি যদি সত্যি কথা বলতে না চাও, তাহলে কিন্তু আমার কাছে সত্যি বলানোর অনেক উপায় আছে। এবার তাদের মধ্যে যখন এইসব নিয়ে কথা হচ্ছিল তখনই সেখানে মহারাজের লোকেরা ডিক্রি নিয়ে চলে আসে। এবার উইনি তো ভাবে যে এখনই তাকে মহারানী ঘোষণা করে দেয়া হবে, কিন্তু ডিক্রিতে বলা হয় যে যুবরাজ মুরং লুনাকে বিয়ে করতে চায়, এবং মহারাজ তাদের বিয়েটা মেনে নিয়েছে। এবার এই খবর শুনে উইনি তো চমকে যায় যে এটা কি করে সম্ভব, যুবরাজ তো আমাকে একটু আগে বিয়ের কথা দিয়ে গেল, তাহলে ডিক্রিতে তোমার নাম কেন? এবং লুনা তো তখনই উইনির গলা টিপে ধরে যে কি উইনি, এবার তোমার এত বড় বড় কথা বন্ধ হবে তো? এবং এই বলে লুনা তো তার ম্যাজিক্যাল স্পেল উইনির ওপর প্রয়োগ করে, যেটা কিনা একটা ট্রুথ স্পেল ছিল, অর্থাৎ যে স্পেলটা কারোর ওপর প্রয়োগ করলে সে সত্যি কথা বলতে বাধ্য হবে। এবং উইনি তখনই বলে ওঠে যে আমি নিজে ওই লাল পাথরটা সিসির মুখে দিইনি, আসলে মন্ত্রী শিয়ের মেয়ে সিনথিয়াই আমাকে বলেছিল এই কাজটা করতে, এবং সেটার জন্য সে তো আমাকে ৩০০ টাকাও দিয়েছিল। এবং লুনা তো তখনই উইনির কাছ থেকে ৩০০ টাকার নোটও পায়। এবার উইনি তো সব সত্যি কথা বলে দিয়েছিল, এবং লুনা বুঝতে পারে যে আচ্ছা, তার মানে এই ঘটনার পিছনে মন্ত্রী শিয়ের মেয়ে রয়েছে। এবার লুনা তো তখনই বলে ওঠে যে প্রধানমন্ত্রীর মেয়ে হোক আর যেই হোক না কেন, আমি ওকে ছাড়বো না। এবং লুনার মা তখনই তাকে একটা তথ্য দেয়। লুনার মা বলে যে ৩ দিন পর মহারাজের উপপত্নী জিং, সে রাজপ্রাসাদে একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করেছে, এবং উপপত্নী জিনের ভাইঝি হচ্ছে ওই মন্ত্রীর মেয়ে সিনথিয়া। সুতরাং ওই ব্যাঙ্কোয়েটে গেলে সিনথিয়াকে দেখা যাবে, সেখানে গিয়ে লুনা তার বদলা নিতে পারবে। এবং লুনা তো ঠিক করে যে সেই বদলা নেবে। এবার আমরা ৩ দিন পর রাজপ্রাসাদে সেই ব্যাঙ্কোয়েটের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সেখানে তো অনেক অন্যান্য মন্ত্রী এবং অন্যান্য রাজসভার সদস্যের মেয়েরাও ছিল, এবং সেখানে উইনিও ছিল, এবং উইনির মুখে তো তখনও লুনার মারের দাগ ছিল। এবার উইনির যে আশেপাশে সঙ্গী সাথীরা ছিল তারা তো বলে ওঠে যে লুনার এত সাহস, লুনা যুবরাজের প্রিয় পাত্রী উইনিকে মেরেছে, আমাদের তো যুবরাজকে এই বিষয়ে জানাতেই হবে। যুবরাজ এসে ঠিক করবে যে লুনার এবার কি শাস্তি হবে। এবার উইনি তো তখনই মনে মনে ভাবে যে আমি যদি এখন একটু উইক এবং ন্যাকা ন্যাকা অভিনয় করি তাহলে আমি সকলের সিম্প্যাথি পাবো। এবং সে তো ভালো সেজে বলে ওঠে যে না না, তোমরা কিছু করো না, লুনা আমাকে মারিনি।
এবং লুনা তো তখনই গিয়ে ঠাস করে তাকে এক চড় মারে এবং বলে যে মারিনি, তাহলে এই নাও মেরে দিলাম, এখন তো সবাই সাক্ষী আছে, এবার তোমরা গিয়ে যুবরাজকে বলো, আমিও দেখতে চাই যে আমার সাথে কি হয়। এবার তখনই তো সেখানে যুবরাজ মুরং চলে আসে। এবার উইনি তো সঙ্গে সঙ্গে মুরংয়ের কাছে নালিশ করতে চলে যায় এবং আমরা দেখতে পাই যে উইনির গালে তো তখন 5 আঙুলের দাগ হয়ে গেছিল। এবার মুরং তো বলে ওঠে যে কে কে আমার ভালোবাসার মানুষকে এইভাবে আঘাত করেছে, এবং সবাই তখন লুনার দিকে আঙুল তোলে। এবং মুরং তখন বুঝতে পারে যে তার কি ভুলটাই না হয়ে গেছে। এবার মুরং তো সিসিকে চিনতই, তাই সিসির যমজ বোন যে লুনা সেটা চিনতে মুরংয়ের কোনোই ভুল হয় না। মুরং বুঝতে পারে যে আগের দিন সে ভুল লোককে বিয়ের প্রস্তাব জানিয়েছিল, এবং মুরং তখনই লুনার সাথে গিয়ে কথা বলতে শুরু করে। এবার উইনি তো তখনই রাজকুমারের হাত ধরে বলার চেষ্টা করে যে রাজকুমার, আমার সাথে অন্যায় হয়েছে। কিন্তু যুবরাজ মুরাং হাত সরিয়ে বলে যে উইনি, তুমি একজন অবিবাহিত মেয়ে, তুমি এইভাবে আমার হাত ধরো না, এখন আমার থেকে দূরে থাকো, আর কখনোই আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না। এবং সে তো উইনিকে সেখানেই ফেলে রেখে চলে যায়। এবার উইনি তো মনে মনে হিংসায় চলতে থাকে যে লুনা, তোমাকে আমি ছাড়বো না। যাই হোক, এবার আমরা রাজমহলের ভিতরে ব্যাংকুয়েটের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা মহারাজের উপপত্নী জিংকে দেখতে পাই, এবং জিংয়ের সাথে আমরা মন্ত্রী শির মেয়ে সিনথিয়াকে দেখতে পাই, যে কিনা আসলে সিসের মৃত্যুর পিছনে দায়ী ছিল। এবার উপপত্নী জিংয়ের জন্মদিন উপলক্ষে সিনথিয়া সেখানে খুবই সুন্দর একটি নৃত্য প্রদর্শন করে, এবং সবাই তো তার খুবই প্রশংসা করে যে কি সুন্দর, দারুণ। এবং তখনই সিনথিয়া বলে ওঠে যে ও, আমাদের মধ্যে আজকে সিসির বোন লুনাও উপস্থিত রয়েছে। সিসি তো সব দিক থেকে ভীষণ দক্ষ ছিল, সঙ্গীত, নৃত্য, ক্যালিগ্রাফি সব কিছুতে। তার মানে নিশ্চয়ই ওর বোনও সেই সব বিষয়ে দক্ষ। তাহলে আমি আজকে লুনাকে বলবো সবার সামনেই একটা নৃত্য প্রদর্শন করতে। এবার লুনা তো তখনই বলে ওঠে যে তুমি নিশ্চয়ই মজা করছো, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি পাহাড়ে বড় হয়েছি, তাই এই ধরনের কোনো জিনিসই আমি জানি না। তবে হ্যাঁ, আমি যেটা জানি সেটা হচ্ছে কুংফু এবং তলোয়ার বিদ্যা। এবং এই বলে লুনা তো তখনই একজন সৈন্যর তলোয়ার খুলে নেয় এবং বলে যে আমি তোমাকে এক্ষুনি একটা সোয়ার্ড ডান্স দেখাতে পারি, তা তুমি কি সেই ডান্সে আমার পার্টনার হবে? এবার এই কথা শুনে সিনথিয়া তো বলে যে তুমি কি আমাকে অপমান করতে চাইছো? তুমি ভালো করেই জানো যে আমি এইসব তলোয়ার বাজিটাজি পারি না, তারপরেও কেন বলছো? এবং লুনা তখনই বলে যে তুমিও তো ভালো করেই জানতে যে আমিও নাচ, গান বা পোয়েট্রি এসব পারি না, তবুও তুমি তো আমাকে বলেছিলে, তাই না? তাহলে আসলে এখানে অন্যায়টা কে করছে? এবার সিনথিয়া তো বুঝতে পারে যে সে তার নিজের কথার জালেই ফেসে যেতে পারে, এবং সিনথিয়া তখনই বলে যে ঠিক আছে, আমি তোমার সাথে নাচতে রাজি আছি। কিন্তু লুনা তো এই সোয়ার্ড ডান্সের বাহানাতেই সিনথিয়ার গলায় তলোয়ার ধরে, এবং সে বলে যে সিনথিয়া, সত্যি করে বলো যে তুমি আমার বোনকে কেন মারার চেষ্টা করেছিলে? আমার বোনের মুখের মধ্যে থেকে যে রেড পার্লটা পাওয়া গেছে সেটা তো তুমিই সেখানে ঢুকিয়েছিলে, তাই না? এবার সিনথিয়া তো তখনই বলে ওঠে যে আমাকে ছাড়ো, এবং লুনা তো তাকে ছেড়ে দিতেই সে ধপাস করে পড়ে যায়। এবার সিনথিয়া তো তখনই বলে ওঠে যে লুনা, তুমি কি আমাকে থ্রেট করার চেষ্টা করছো? এবং লুনা বলে যে আমি আমি তোমাকে কি নিয়ে থ্রেটনিং দেব? এবার সিনথিয়া তো আসল কথাটা রাজসভায় সকলের সামনে বলতে সাহস পায় না, এবং সে তাই জন্য সেখানেই চুপ করে যেতে বাধ্য হয়। এবার যুবরাজ মুরামও তো লুনার প্রশংসা করে বলে ওঠে যে সত্যিই লুনা, তুমি ভীষণ সুন্দর সোয়ার্ড ডান্স করেছো। এবং লুনা তো তাকে বলে যে যুবরাজ, আমি আমার হবু স্বামীর মনোরঞ্জনের জন্য কিন্তু তলোয়ার বিদ্যা শিখিনি, এটা আমি শিখেছি নিজেকে প্রোটেক্ট করার জন্য, তাই এটাকে এন্টারটেনমেন্ট ভাবার কোনোই কারণ নেই। অপরদিকে সিনথিয়া তো মনে মনে ভাবছিল যে এর বোনটাকে তো আমি ভালোভাবেই সরাতে পেরেছি, এখন আবার উপস্থিত হয়েছে, এই লুনাকেও আমায় সরাতেই হবে। এবং উইনি তখনই সিনথিয়ার কাছে গিয়ে বলে যে সিনথিয়া, তুমি কোনো চিন্তা করো না, লুনাকে সরাতে আমি তোমায় সাহায্য করব। এবং সে কানে কানে সিনথিয়াকে কিছু আইডিয়া দেয়। এবার কিছুক্ষণ পরই সিনথিয়ার একজন কর্মচারী লুনার জন্য একটি ড্রিঙ্ক নিয়ে আসে, এবং সে বলে যে সিনথিয়া তার জন্য স্পেশালি এই ড্রিঙ্কটা পাঠিয়েছে, যেহেতু তাদের মধ্যে একটু আগে ঝামেলা হলো, তাই জন্য মিটমাট করার জন্য। এবার লুনা তো তখনই বুঝতে পারে যে ড্রিঙ্কের মধ্যে নিঃসন্দেহে কিছু গন্ডগোল রয়েছে, কিন্তু লুনা জানতো যে তার দেহে কোনো রকমের পয়জেন বা কোনো রকমের ড্রাগই কোনো প্রভাব ফেলতে পারে না, কারণ ছোটবেলা থেকে তার মাস্টার তাকে এমনভাবেই ট্রেন করেছে। তাই লুনা তো সেই ড্রিঙ্ক পান করে নেয়। এবং তখনই সিনথিয়ার দাসীটি বলে যে আসলে সিনথিয়া আপনাকে পাশের একটি ঘরে ডেকেছে, একটু আগেই আপনি ওই লাল পার্লের কথা বললেন না, সেটার ব্যাপারেই কথা বলতে। এবং লুনা তখনই পাশের ঘরে যায়,
কিন্তু আসলে সিনথিয়া আর উইনি প্ল্যান করেছিল যে সেই পাশের ঘরে তারা অন্য কোনো ছেলেকে ঢুকিয়ে দেবে এবং তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যা লুনার সম্মানহানি হয়। এবার লুনা তো ঘরে ঢুকেই বুঝে যায় যে কিছু একটা গন্ডগোল রয়েছে, কারণ সেই ঘরে অ্যাফ্রোডিসিয়াক ধূপ জ্বলছিল এবং লুনা তখনই ঘরের বাইরে দেখে যে উইনি দাঁড়িয়ে রয়েছে। এবার লুনা তো সঙ্গে সঙ্গে উইনির ঘাড়ে এক রদ্দা মারে এবং তাকে অজ্ঞান করে নিজের জায়গাতেই ওই ঘরে শুইয়ে দেয় এবং সেই অ্যাফ্রোডিসিয়াক ধূপের সাথে লুনা আরো স্ট্রং কিছু ড্রাগস মিশিয়ে দেয়। এবার অপরদিকে আমরা মুরংকে দেখতে পাই। যুবরাজ মুরং তো ভাবছিল যে লুনাকে পটানো বেশ কঠিন কাজ মনে হচ্ছে, কারণ ও অন্যান্য মেয়েদের মতো না। তাই আমি যদি ওর সাথে কোনো রকমের সম্পর্ক করতে পারি তাহলে ওকে পটানো যেতে পারে। এবার মুরং তো খবর পায় যে লুনা পাশের ঘরেই রয়েছে, তাই মুরং সেই ঘরে ঢুকে পড়ে। কিন্তু সেই ঘরে যে লুনার জায়গায় উইনি ছিল সেটা মুরং জানতো না এবং তারা দুজন তো ইটিস পিটিস করতে শুরু করে দেয়। এবার অপরদিকে একজন দাসী গিয়ে তখনই উপপত্নী জিনকে খবর দেয় যে পাশের ঘরে একজন ছেলে এবং মেয়ে প্রেম করছে। এটা তো একদমই অন্যায় বিষয়, সুতরাং এক্ষুনি আমাদের গিয়ে তাদের শাস্তি দেওয়া উচিত। এবার তারা তো সঙ্গে সঙ্গে পাশের ঘরে যায়। এবার সকলেই বলছিল যে লুনা নিশ্চয়ই বাইরের কোনো ছেলের সাথে সম্পর্ক করছে, লুনাকে নাকি রাজকুমার বিয়ে করবে। এক্ষুনি উচিত সেই বিয়ে ভেঙে দেওয়া এবং লুনাকেও মৃত্যুদণ্ড দেওয়া। কিন্তু তখনই তো সকলের সামনে লুনা এসে সকলকে চমকে দেয় এবং সেই বিছানার পর্দা সরালে দেখা যায় সেখানে যুবরাজ মুরং এবং উইনি রয়েছে। এবার এই দৃশ্য দেখে সবচেয়ে বেশি তো সিনথিয়া ভেঙে পড়ে, কারণ সিনথিয়া আসলে যুবরাজ মুরংয়ের সাথে বিয়ে করতে চাইছিল এবং সিনথিয়ার প্ল্যান পুরোই মাঠে মারা যায়। বলা যায় তার প্ল্যান তার দিকেই বুমেরাং হয়ে যায়। কিন্তু যুবরাজ মুরং সিদ্ধান্ত নেয় যে যেহেতু সে উইনির সাথে একটা সম্পর্ক করেই ফেলেছে, তাই সে উইনিকে বিয়ে করবে, সে উইনির সম্মান রাখবে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে লুনা তো এই ব্যাংকুয়েট থেকে ফিরে যাচ্ছিল এবং তখনই তার পাশ দিয়ে সিনথিয়াও তার পালকি করে যাচ্ছিল। এবার সিনথিয়া তো লুনাকে দেখেই বলে ওঠে যে পালকি থামাও এবং সিনথিয়া বেরিয়ে এসে বলে যে লুনা, তুমি আমাকে ওই রেড পার্লের ব্যাপারে জিজ্ঞেস করছিলে তাই না, যে তোমার বোনের মৃত্যুর পিছনে আমি দায়ী কি না? তাহলে শুনে রাখো, হ্যাঁ তোমার বোনকে আমি মেরেছি আর ওই রেড পার্লও আমি তোমার বোনকে দিয়েছিলাম। তুমি কি করবে করে নাও, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আর থাকলেও বা কি, আমি প্রধানমন্ত্রীর মেয়ে, সুতরাং তুমি কিছুই করতে পারবে না। এবং এই বলে সে তো শয়তান মার্কা হাসি হেসে সেখান থেকে চলে যায়। এবার লুনা তো তখনই মনে মনে ভাবে যে সিনথিয়া, তোমাকে আমি ছাড়বো না এবং সে সিনথিয়ার পালকির ওপর একটি অভিশপ্ত স্পেল দিয়ে দেয়, যাতে সিনথিয়ার সঙ্গে সঙ্গে পালকি থেকে পড়ে যায় এবং তার তো রীতিমতো ঠ্যাংই খোঁড়া হয়ে যায়। কিন্তু এই অভিশপ্ত স্পেলের পরিণাম লুনাকেও ভোগ করতে হয়, কারণ লুনার কোনো ধরনের বাজে অভিশাপ দেওয়া বারণ ছিল। কোনো বাজে অভিশাপ দিলে তার ভোগান্তিটা লুনাকেও ভোগতে হতো। এবার লুনার তখনই মনে পড়ে তার মাস্টার তাকে বলেছিল যে যদি কাউকে তুমি কোনো অভিশাপ দাও তাহলে তার বদলে তোমাকে 30 জনের সাহায্য করতে হবে, তাহলে তোমার সেই অভিশাপ কেটে যাবে। এবার লুনা তো তখনই মনে মনে ভাবে যে তাহলে আমাকে এবার 30 জনের সাহায্য করতে হবে এবং তখনই সে দেখতে পায় যে সেখানে গার্ড ইউন আসে। এবার ইউন তো তখনই বলে যে আপনি একবার আমার মালিককে বাঁচিয়েছেন, একবার যদি ওনাকে আরেকবার চেক করতে যান তাহলে ভালো হয়। এবং লুনা সেখানে ডিঙের সাথে দেখা করতে আসে। এবার লুনা তো তখনই গিয়ে বলে যে খুলে ফেলো এবং ইউন তো পারলে লিংয়ের সমস্ত জামা কাপড়ই খুলে দিচ্ছিল। লুনা বলে যে আরে না না, কেবলমাত্র তার পাটা আমি চেক করব এবং এই বলে লুনা তো তার পা চেক করে। লুনা বলে যে কোনো চিন্তা নেই, আমি তোমাকে যে ওষুধগুলো লিখে দিয়েছি সেইগুলো তুমি খেতে থাকো, তাহলেই তোমার সমস্ত অসুস্থতা কমে যাবে। এবং লিং তো তখনই বলে ওঠে যে লুনা, তুমি বলতে গেলে আমার প্রাণ বাঁচিয়েছো, আমাকে নতুন একটা জীবন দিয়েছো, তাই কখনো যদি তোমার কোনো সাহায্য লাগে আমি আমার জীবন দিয়ে তোমায় সাহায্য করব। এবার লুনা তো বাড়ি ফিরে আসে এবং আমরা দেখতে পাই যে তার আগেই উইনি এসে দাদির কাছে লুনার নামে প্রচুর নালিশ করতে শুরু করে দিয়েছিল যে লুনা আমাকে চড় মেরেছে, রাজসভায় অপমান করেছে, ইত্যাদি ইত্যাদি। এবং দাদি তো তখনই বলে যে এই লুনাকে আমাদের বাড়ি থেকে এক্ষুনি বার করে দেওয়া উচিত, ও এতদিন কোন জঙ্গলে থেকে বড় হয়েছে তার তো কোনো ঠিক নেই। কিন্তু তখনই লুনার মা এবং বাবা লুনার জন্যই স্ট্যান্ড নেয় এবং মন্ত্রী তাও তো দাদি অর্থাৎ নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে বলে ওঠে যে মা, তোমার যদি আমাদের বাড়িতে থাকতে এতই সমস্যা হয় আর তুমি যদি উইনিকে এতই ভালোবাসো
তাহলে এক কাজ করা যাক, তুমি আর উইনি আজ থেকে আমাদের বাড়ি থেকে আলাদা হয়ে যাও। তোমাদেরকে আমি একটা অন্য বাড়ি দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা থাকো। মানে মন্ত্রী তাও তার নিজের মেয়েকে এতটাই ভালোবাসতো যে তার জন্য সে তো পরিবার ভাঙতেও রাজি ছিল। এবং মন্ত্রী তাও বলে যে উইনি আমার ভাইয়ের মেয়ে ঠিকই, কিন্তু ও আমার মেয়ের সাথে যা যা করছে এবং যা বুঝতে পারছি ও হয়তো সিসির মৃত্যুর সাথেও জড়িত ছিল, তাই আজকের পর থেকে উইনির সাথে আমাদের পরিবারের আর কোনো সম্পর্ক থাকবে না। এবার এইসব কথা যখন হচ্ছিল তখনই সেখানে যুবরাজ মুরং আসে। এবার মুরং তো ঠিক করেছিল যে উইনিকে সে বিয়ে করবে, কারণ মুরং মনে মনে ভাবছিল যে উইনিও তো মন্ত্রী তাওয়ের বাড়িরই মেয়ে, সুতরাং উইনিকে বিয়ে করলেও মন্ত্রী তাওয়ের ক্ষমতা সে পাবে। কিন্তু এখানে আসার পর সে খবর পায় যে মন্ত্রী তাও উইনির সাথে সমস্ত সম্পর্কই ভেঙে দিয়েছে। এবং মুরং তখনই প্ল্যান বদল করে বলে যে উইনি, তোমাকে আমি স্ত্রী হিসাবে তো গ্রহণ করতে পারবো না, তুমি আমার উপপত্নী হয়ে থাকতে চাইলে থাকতে পারো। এবার দাদি তো বলছিল যে না উইনি, তুমি কখনোই কারোর উপপত্নী হয়ে থাকবে না। কিন্তু উইনি বলে যে আমার তো আর কিছু করার নেই, কারণ আমার চরিত্রে তাহলে দাগ লাগবে। এবং উইনি মুরংয়ের উপপত্নী হতেই রাজি হয়ে যায়। এবং দাদি আর উইনি দুজনেরই এই বাড়ির পাট চুকে যায়। এবার লুনা তো তখনই তার বাবাকে বলে যে আসলে মন্ত্রী শিয়ের মেয়ে সিনথিয়াই সিসির মৃত্যুর পিছনে রয়েছে। এবং মন্ত্রী তাও তখনই বলে যে সিনথিয়া, ও একটা মেয়ে হয়ে শুধুমাত্র এত বুদ্ধি পাকাতে পারবে না। নিঃসন্দেহে প্রধানমন্ত্রী শি এর পিছনে রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শি খুবই ভয়ঙ্কর একজন লোক, এবং সারা রাজ্যে তার গোপন সেনারা ছড়িয়ে রয়েছে। তার বিরুদ্ধে কেউই কিছু করতে পারে না, সে একজন কোরাপ্টেড লোক। তাহলে আমরা কি করে তাকে সামলাবো? এবং লুনা তো বলে ওঠে যে সে যত শক্তিশালী হোক না কেন, আমি আমার বোনের মৃত্যুর বদলা নেবই। এবং লুনা তখনই তার বাবাকে বলে যে বাবা, আমাকে নিজের পাপ স্খলন করার জন্য 30 জন লোককে সাহায্য করতে হবে। তুমি তাড়াতাড়ি একটা ফ্রি ক্লিনিকের ব্যবস্থা করো, সেখানে আমি গরিব লোকেদের চিকিৎসা করব। এবং আমরা দেখতে পাই যে লুনা একটি ফ্রি চিকিৎসালয় খুলে সেখানে লোকেদের চিকিৎসা করা শুরু করে। এবং লুনা তার সেই চিকিৎসালয়ে খুব ভালোভাবেই সাধারণ লোকেদের ফ্রিতে চিকিৎসা করে দিচ্ছিল। এবং তার তো লক্ষ্যই ছিল যে 30 জনকে সেবা শুশ্রূষা করা। এবং তখনই একটি ছোট বাচ্চা তার বাবাকে সেখানে নিয়ে আসে। এবং বাচ্চাটি তো খুবই খুশি হয়েছিল যে লুনা ফ্রিতে তার বাবার চিকিৎসা করে দেবে। কিন্তু লুনা যখন সেই লোকটির চিকিৎসা করছিল তখনই সেখানে সিনথিয়া এবং উইনি আসে। এবার সিনথিয়ার লোকেরা তো তখনই সেই লোকটিকে চেয়ার থেকে ফেলে দেয় এবং তাকে নানা রকমের বাজে বাজে কথা বলতে থাকে যে তুমি একটা ভিখারি, তুমি গরিব, তোমার চিকিৎসা করানোর কোনো অধিকারই নেই। আমরা কি জানো, আমরা হচ্ছি প্রধানমন্ত্রী শিয়ের লোকজন, সুতরাং তুমি আমাদের কাছে কিছুই না। এবার বাকি সাধারণ লোকেরাও তখনই বলে ওঠে যে বাবা, প্রধানমন্ত্রী শিয়ের লোকেরা আবার এখানে চলে এসেছে, আমরা তো ওদের বিরুদ্ধে কিছু করতেও পারবো না। ওরা যখন তখন এইভাবে সাধারণ লোকেদের ওপর অত্যাচার করে, দরকার হলে মেরেও ফেলে, আর আমরা ওদের বিরুদ্ধে কিছুই করতে পারি না। এবার শিয়ের বডিগার্ডরা তো তখনই সেই লোকটিকে মারতে যাচ্ছিল লাঠি দিয়ে, কিন্তু লুনা তখনই এসে সেই লাঠি ধরে নেয়। এবার লুনা তো তখনই দেখে যে আগেরবার পড়ে গিয়ে তো সিনথিয়ার পায়ে ভালোই চোট লেগেছিল, তার তো এত তাড়াতাড়ি উঠে দাঁড়ানোর কথা না, কিন্তু সিনথিয়া নানা রকমের দামি দামি ওষুধ খেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছিল। এবার সিনথিয়া তো তখনই বলে ওঠে যে লুনা, আমি খুব ভালো করেই জানি যে তুমি কিন্তু আমাকে পালকি থেকে ফেলেছো। এবং লুনা তখনই সিনথিয়ার ডায়লগই তাকে ফেরত দেয় যে হ্যাঁ, আমি ফেলতেই পারি, কিন্তু তোমার কাছে তো কোনো প্রমাণ নেই, তাই না? তাহলে তুমি আমার বিরুদ্ধে কি বা করবে? এবং সিনথিয়া বলে ওঠে যে তোমার বোনের জন্য তুমি এত কিছু করছো, তুমি আর তোমার বোন নিচু ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, আমি চাইলে তোমাদেরকে যে কোনো দিনই মেরে ফেলতে পারি। এবং এই বলে সিনথিয়া লুনাকে ঠাস করে চড় মারতে যায়, কিন্তু লুনা তো তার হাত ধরে নেয়। এবার সিনথিয়া তখনই তার গার্ডদের বলে যে এক্ষুনি এই মেয়েটাকে মারো, এবং তার গার্ডরা ছুরি নিয়ে লুনার দিকে তেড়ে আসে। এবার লুনা তো তখনই সিনথিয়ার হাত ছেড়ে দেয়। সিনথিয়া বলে যে কি ব্যাপার, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? কিন্তু লুনা তো এক লাথিতে সিনথিয়ার সেই 2 গার্ডকে সেখানেই শুইয়ে দেয়। এবার এই দৃশ্য দেখে সিনথিয়া তো বেশ খানিকটা ভয় পেয়ে যায়। এবং লুনা তখনই বলে যে সিনথিয়া, আমি কিন্তু তোমার পিছনে আসিনি, তুমি এখানে এসেছো আমাকে জ্বালাতন করতে। এবং লুনা সিনথিয়ার গলা টিপে ধরে বলে যে বলো, তুমি নিজেই বলো যে তুমি কিভাবে মরতে চাও, তুমি আমার বোনকে মেরেছো, সুতরাং সেই বদলা আমি নিয়েই ছাড়বো। কিন্তু তখনই সেখানে সিনথিয়ার বাবা অর্থাৎ প্রধানমন্ত্রী শি চলে আসে। এবং প্রধানমন্ত্রী শি বলে যে এক্ষুনি লুনাকে অ্যারেস্ট করো। কিন্তু এই খবরটা তখনই পৌঁছে যায় রাজকুমার লিং এর কাছে, এবং রাজকুমার লিং তো সঙ্গে সঙ্গে বাজার এলাকায় চলে আসে লুনাকে বাঁচানোর জন্য।
এবার অপরদিকে আমরা দেখতে পাই যে লুনার মার খেয়ে সিনথিয়া তো প্রায় বেহুঁশ হয়ে গেছিল এবং মন্ত্রী শি তো সেই নিয়ে খুব চিন্তায় পড়ে যায় যে তার মেয়ের কি হলো। মন্ত্রী শি বলে ওঠে যে এখানে এতজন সাক্ষী আছে যে তুমি আমার মেয়েকে মেরেছো, তাই জন্য তোমাকে আমি এক্ষুনি জেলে ভরবো। এবার লুনা তো তখনই বলে যে এখানেই প্রত্যেকেই এটারও সাক্ষী আছে যে আগে সিনথিয়াই আমাকে জ্বালাতন করতে এসেছিল। ও ওর লোকজন দিয়ে আমার এই ক্লিনিক ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, এখানকার সাধারণ মানুষকে নির্যাতন করেছে। সুতরাং সবাই এটাও জানে যে কে কি করেছে। কিন্তু মন্ত্রী সে তো তখনই বলে ওঠে যে তাই তোমার হয়ে লোকে সাক্ষী দেবে, তো দিক না, আমিও দেখতে চাই যে তোমার হয়ে এখানে কে সাক্ষী দেয়। এবং তখনই সেখানে মন্ত্রী শির 4জন সেনা চলে আসে। সে বলে ওঠে যে লুনা, তুমি কুংফুতে যতই ভালো হও না কেন, এই 4জনের সামনে কি তুমি কিছুই পারবে? মন্ত্রী সি মনে মনে ভাবছিল যে এইসব করে লুনা কিছু একটা মিস্টেক তো করবে, এবং লুনাকে যদি মন্ত্রী সি কোনোভাবে হাত করতে পারে তাহলে লুনার বাবা অর্থাৎ মন্ত্রী তাওকে অনেকটাই দুর্বল করে দেওয়া যাবে। কিন্তু তখনই সেখানে চলে আসে রাজকুমার লিং। এবার লুনা তখনও জানতো না যে রাজকুমার লিং আসলে একজন রাজকুমার, অর্থাৎ কিনা বর্তমান মহারাজের নিজের ভাই। তাই লুনা তো তাদের বলতে থাকে যে তোমরা এখানে কেন এসেছো, তোমরা এখান থেকে চলে যাও। এবার লিং তো তখনই বলে ওঠে যে প্রধানমন্ত্রী শি, আপনি যে লুনাকে দোষারোপ করছেন তার কি কোনো সাক্ষী রয়েছে? এবং মন্ত্রী শি তো বলে যে আমার হয়তো সবাই সাক্ষী দেবে, কিন্তু লুনার হয়ে কি এখানে কেউ সাক্ষী দেবে? এবার সবাই তো ভয় পাচ্ছিল যে মন্ত্রী শি এর বিরুদ্ধে কে কথা বলবে। কিন্তু তখনই সেই ছোট বাচ্চাটি এগিয়ে আসে, অর্থাৎ যার বাবাকে কিনা ফেলে দেওয়া হয়েছিল। বাচ্চাটি বলে যে আমি সাক্ষী দেব, আমি জানি যে সকলেই এখানে ভয় পাচ্ছে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে, কারণ তোমরা সাধারণ লোকজনের ওপর অত্যাচার করো। কিছুদিন আগেই তোমরা এক সবজিওয়ালাকে মেরেও ফেলেছো, তাই সবাই ভয় পাচ্ছে। কিন্তু আমি ভয় পাবো না, আমার বাবাকে ওরা অকারণে মেরেছে, তাই আমি সাক্ষী দেব। এবং বাচ্চা মেয়েটির বাবাও তো বলে ওঠে যে হ্যাঁ, আমিও আমার মেয়ের সাথে সাক্ষী দেব, আমি এখানে কেবলমাত্র চিকিৎসাই করতে এসেছিলাম। এবার একে একে তাদের সাহস দেখে অন্যান্যরাও তো এগিয়ে আসে এবং প্রমাণিত হয় যেখানে লুনার কোনো দোষ ছিল না, মন্ত্রী শিয়ের লোকেরাই আগে এসে শয়তানি করেছে। এবং তখনই রাজকুমার লিং তার বাঁশি বের করে বাঁশি বাজায় এবং আমরা দেখতে পাই যে তখনই সেখানে লিং এর সিক্রেট গার্ডে যে দলরা ছিল তারা চলে আসে। এবার মন্ত্রী সি তো বুঝতে পারে যে এবারে আর কিছু সে করতে পারবে না, এবং লুনাও বুঝতে পারে যে লিং আসলে রাজকুমার লিং, কোনো সাধারণ লোক না। মন্ত্রী সি তো বলে ওঠে যে রাজকুমার, আপনি এই সাধারণ মেয়েটার জন্য এত কিছু কেন করছেন? আপনি বুঝতে পারছেন না যে এতে আপনারও তো সম্মানহানি হতে পারে? এবং লিং বলে যে এই সাধারণ মেয়েটাই আমার প্রাণ বাঁচিয়েছে, সুতরাং যাই হয়ে যাক না কেন আমি তার হয়ে স্ট্যান্ড নেবই। এবার মন্ত্রী সি তখনকার মতো সেখান থেকে কেটে পড়ে, কারণ তার আর এখানে কিছুই করার ছিল না। এবং লুনাও রাজকুমার লিংকে নিয়ে আবারও প্রাসাদে ফিরে আসে। এবার লুনা তো তখনই বলে যে রাজকুমার, তাহলে কি তুমি জানতে পেরেছো যে কে তোমাকে বিষটা দিয়ে এরকম বিকলাঙ্গ করার চেষ্টা করেছিল? এবং লিং তখনই বলে যে আমি জানতে পারলাম কি পারলাম না সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে আমি কি আর কখনো উঠে দাঁড়াতে পারবো? এবং লুনা তো তখনই বলে যে কেন পারবে না, আমার ওষুধ খেলে তুমি নিশ্চয়ই উঠে দাঁড়াতে পারবে। এবং আমরা দেখতে পাই যে তখনই সেখানে কিছু ফায়ার রক্স হচ্ছিল, এবং সেটা দেখে লুনা তো লিংয়ের হাত ধরে বলে ওঠে যে দেখো কি সুন্দর বাজি ফাটানো হচ্ছে। আসলে লুনা তো ছোটবেলা থেকে পাহাড়ে তার মাস্টারের কাছে বড় হয়েছিল, তাই জন্য এই ধরনের সাধারণ জিনিসও সে কোনোদিন পায়নি। তাই এই ছোট ছোট বিষয়গুলি তাকে খুব আনন্দ দিত। লুনার মনে পড়ে যায় যে ছোটবেলায় শহর থেকে তার বোনই তার জন্য বাজি পাঠাতো, এবং সে পাহাড়ে তার মাস্টারের সাথে সেই বাজি পাঠাতো। এবং লিন তো তখনই লুনার দিকে তাকিয়ে ভাবে যে লুনা, যেদিন থেকে তুমি আমার রোগ সারিয়েছ সেদিন থেকেই আমি ঠিক করে নিয়েছি যে যাই হয়ে যাক না কেন আমি তো তোমাকেই বিয়ে করব। এবার লুনা তো তখনই আবার তার সেন্সে ফিরে আসে এবং সে দেখে যে সে রাজকুমারের হাত ধরে আছে, এবং সে হাত ছেড়ে দিয়ে বলে যে আমি তো কখনোই আকাশে এরকম বাজি দেখিনি। এবং লিন তো তখনই লুনার কাছে তার ভালোবাসার একটু একটু প্রকাশ করতেই যাচ্ছিল, কিন্তু লুনা তাকে থামিয়ে দিয়ে বলে যে অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়ি না ফিরলে মা খুব চিন্তা করবে। এবং এই বলে লুনা সেখান থেকে চলে যায়। এবার লুনা চলে যাওয়ার পরই সেখানে তো লিংয়ের গার্ড ইউন আসে, এবং ইউন তো বলে ওঠে যে রাজকুমার, আপনি আমাকে এত বাজি ফাটানোর ব্যবস্থা করতে বললেন, কিন্তু আপনার কি মনে হয় যে লুনা আপনার মনের কথা কিছু বুঝতে পারছে? লিং বলে যে কোনো চিন্তা নেই, লুনার বয়সটাও এমনিতে কম, আমি ওর ওপর কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে চাই না, যা হবার ধীরে সুস্থেই হবে।
এবার অপরদিকে লুনা তো বাড়ি ফিরে আসে। আর লুনার বাবা তো বলে ওঠে যে, লুনা, তোমার ফিরতে এত দেরি হলো কেন? এবার সত্যি করে বলো তো, কার সাথে তুমি এবারে মারামারি করে এসেছো? এবং লুনা তো বলে যে আসলে ওই প্রধানমন্ত্রী শিয়ের কিছু লোকের সাথে মারামারি হয়ে গেছে, কিন্তু তখন রাজকুমার লিং এসে আমাকে বাঁচিয়েছে। এবার এই কথা শুনে লুনার বাবা তো বলে ওঠে যে, রাজকুমার লিং, তার সাথে আবার তোমার কবে পরিচয় হলো? এবং লুনা বলে যে, ওই যে যেদিন আমি ফিরছিলাম ওই দিনই আমি ওনার চিকিৎসা করেছিলাম। এবার লুনার বাবা তো তখনই বলে যে, তাই নাকি? ঠিক আছে, ভালো কথা। কিন্তু তুমি জানবে যে রাজপরিবারের ব্যাপার-স্যাপার কিন্তু খুবই জটিল হয়। তুমি আর রাজকুমার লিং এর সাথে খুব একটা মেলামেশা করো না। এবার অপরদিকে আমরা দেখতে পাই মন্ত্রী শিকে, এবং শি তো তার মেয়ে সিনথিয়াকে বলে ওঠে যে, তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম, যে যুবরাজের সাথে নিজের বিয়েটা পাকা করা, আর তুমি সেটাও করতে পারলে না। ওই দুটো মেয়েকে তুমি সামলাতে পারছো না। ঠিক আছে, তাহলে আমাকেই কিছু করতে হবে। এই তাও পরিবারের ধ্বংস আমি দেখেই ছাড়বো। অপরদিকে আমরা লুনা এবং তার মাকে দেখতে পাই। লুনার মা তো তাকে জিজ্ঞাসা করে যে, লুনা, তুমি কি প্ল্যান করছো? এত শক্তিশালী লোকজনদের সাথে তুমি কি পারবে? এবং লুনা বলে যে, মা, আমি প্ল্যান করছি যে প্রধানমন্ত্রী শি এর লোকদেরকে আমি একে একে সরিয়ে দেব, এবং প্রধানমন্ত্রী শিকে আমি আস্তে আস্তে দুর্বল করে ফেলবো, এবং তারপর আমি তার ওপর শেষ আঘাত হানবো। কিন্তু তখনই একজন দাস এসে খবর দেয় যে লুনাকে রাজপ্রাসাদে ডেকে পাঠানো হয়েছে, কারণ যুবরাজ মুরং এর উপর কেউ হামলা করেছে, এবং যুবরাজ মুরং গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার দোষটা লুনার বাবার ওপর চাপানো হচ্ছে। এবার আমরা রাজসভা দৃশ্য দেখতে পাই, এবং আমরা জানতে পারি যে আসলে তো এই কাজটা প্রধানমন্ত্রী শি করেছিল, কিন্তু সে পুরো দোষটাই চাপানোর চেষ্টা করছিল লুনার বাবার ওপর। এবার লুনার বাবা তো বলে ওঠে যে, মহারাজ, আমি এত বছর আপনার প্রতি লয়াল থেকেছি, আমি এমনটা কেন করব? এবং তখনই প্রধানমন্ত্রী শি বলে ওঠে যে, মহারাজ, আপনি একবার ভেবে দেখুন, আসলে প্রথমে তো যুবরাজের সাথে এরই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, এবং তারপরই ওর মেয়ে মারা যায়। তাই জন্যই তাও প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। আর তাছাড়া যে খুনিকে আমরা ধরতে পেরেছি সেও তো এই একই কথা বলছে। এবং তাও তো তখনই মনে মনে ভাবে যে, লুনা, এখন কেবলমাত্র তুমিই আমায় বাঁচাতে পারো। এবার অপরদিকে আমরা লুনাকে দেখতে পাই। লুনা তো সবার আগে জেলে আসে, যে মুরংয়ের হত্যাকারী হিসেবে কে ধরা পড়েছে তাকে দেখার জন্য। কিন্তু লুনাকে তো জেলে ঢুকতে দেওয়া হচ্ছিল না, এবং লুনা তখনই তার ক্ষমতার সাহায্যে সেখানের সকলকে স্ট্যাচু করে দেয়। এবার লুনা তো সেখানে গিয়ে দেখে যে যে আসলে ধরা পড়েছিল হত্যাকারী হিসেবে তাকে খুবই অত্যাচার করা হচ্ছিল, এবং যে অত্যাচারটা করছিল সে আসলে প্রধানমন্ত্রী শিয়েরই লোক ছিল। এবার লুনা তো সেই লোককে নিয়ে মহারাজের সামনে পেশ করে, এবং লুনা বলে যে, মহারাজ, আমার বাবা নির্দোষ, এবং তার প্রমাণ আমার কাছে রয়েছে। এবার প্রধানমন্ত্রী শি তো বলে ওঠে যে, প্রমাণ? একে তো তুমি জেল ভেঙে ঢুকেছো, আবার সেখানকার লোকজনদের ওপর নাকি কিসব ম্যাজিক ট্যাজিকও করেছো, তুমি আবার প্রমাণ নিয়ে কি আসবে? এবং লুনা তো তখনই বলে যে, ম্যাজিক আমি এখন করব। এবং এই বলে সে তার সেই ট্রুথ স্পেলটা ওই জেলের প্রহরীর ওপর প্রয়োগ করে, এবং প্রহরী তো সঙ্গে সঙ্গে সব সত্যি কথা বলে। প্রহরী বলে যে, আসলে মন্ত্রী শি আমাকে বলেছিল যে যে ঘাতকটি ধরা পড়বে তাকে যেন আমি অত্যাচার করে মেরে ফেলি, কারণ ঘাতকটিকে যে প্রধানমন্ত্রী শি কাজে লাগিয়েছে সেটা যেন কেউ জানতে না পারে। এবার প্রধানমন্ত্রী শি তো তখনই বলে ওঠে যে, ও মিথ্যে কথা বলছে, ওর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি ওকে কাজে লাগিয়েছিলাম? সারাদিন আমি নানা কাজে এত ব্যস্ত থাকি, আমি একটা সাধারণ জেলের প্রহরীকে কাজে লাগাবো? বলো তোমাকে কে কাজে লাগিয়েছে? এবং প্রহরীটা তো সঙ্গে সঙ্গে বলে যে, না, মন্ত্রী শি আমার সাথে ডাইরেক্টলি এসে কথা বলেনি, কিন্তু তার বাড়িরই একজন লোক আমার সাথে কথা বলতে এসেছিল। এবং এই বিষয়টার সুযোগ নিয়েই মন্ত্রী শি বলে ওঠে যে, হ্যাঁ, আমি সেটাই তো বলছি, আমি আসলে তোমায় কাজে লাগাইনি। আমারই বাড়ির কোনো লোক হয়তো আমার নাম ভাঙিয়ে এই শয়তানিটা করেছে, তাকে আমি এক্ষুনি শাস্তি দেব, তাকে বাড়ি গিয়েই আমি মৃত্যুদণ্ড দেব। কিন্তু মহারাজ, আমার এতে কোনোই দোষ নেই। এবার যেহেতু মন্ত্রী শি এর বিরুদ্ধে ডাইরেক্ট কোনো প্রমাণ পাওয়া যায় না, তাই মন্ত্রী শিকেও তো মহারাজ কিছু করতে পারে না। তাছাড়া মন্ত্রী শি এর আন্ডারেও প্রচুর আর্মি ছিল, তাই মহারাজ চট করে মন্ত্রী শি এর গায়ে হাত দেওয়ার সাহস করেনি। কিন্তু সবাই বুঝতে পারে যে মন্ত্রী শি কিছু একটা শয়তানি করেছে। এবার মহারাজ তো তখনই লুনাকে নিয়ে রাজকুমার মুরংয়ের কাছে আসে, এবং আমরা দেখতে পাই যে রাজকুমার মুরংয়েরও ঠিক একই রকম লিঙের মতোই পাটা একদম বিকলাঙ্গ হয়ে গেছিল। এবার মহারাজ তো বলে ওঠে যে, লুনা, তুমি কি পারবে আমার ছেলেকে সারিয়ে তুলতে? এবং লুনা বলে যে, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। এবার মহারাজ তো তখনই বলে যে, তুমি যদি আমার ছেলেকে সারিয়ে দিতে পারো তাহলে তুমি যা চাইবে আমি সেটাই দেব।
এবং তখনই সেখানে উপপত্নী জিং এবং সিনথিয়া চলে আসে। এবার সিনথিয়া তো বলে ওঠে যে মহারাজ, যুবরাজের এত বড় একটা অসুখ হয়েছে, আর আপনি একটা জংলি মেয়েকে তার দেখভালের ভার দিচ্ছেন। এটা হতে পারে? ওই মেয়েটা তো যুবরাজকে মেরেই ফেলবে। আমরা একজন অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসক এনেছি, আপনি একবার একে দেখতে দিন। এবার মহারাজ তো বলে ওঠে যে ঠিক আছে, তাড়াতাড়ি তোমাদের চিকিৎসকদের নিয়ে আসো। এবার আমরা দেখতে পাই যে তারা তো একজন বয়স্ক চিকিৎসককে এনেছিল, কিন্তু সেই চিকিৎসকটি মুরংকে চেক করে বলে যে মুরংকে কখনোই সারিয়ে তোলা যাবে না। সে বেঁচে তো থাকবে, কিন্তু সে কোনোদিন হেঁটে চলে বেড়াতে পারবে না। এবং এই কথা শুনেই লুনা বলে ওঠে যে তাই নাকি? আর আমি যদি এক্ষুনি তাকে ঠিক করে দিই? আপনি কি কখনো ১৩টা সূচির প্রক্রিয়া সম্বন্ধে শুনেছেন? এবার ওই চিকিৎসকটি তো বলে ওঠে যে হ্যাঁ, কেন শুনবো না? কিন্তু এখন এই পৃথিবীতে এমন কেউই নেই যে ওই প্রক্রিয়া করতে পারে। তাই তুমি একটা ছোট বাচ্চা হয়ে ওই সমস্ত আজে বাজে কথা আর ভাঁওতাবাজি বন্ধ করো। এবার লুনা তো তখনই তার ১৩টা সূঁচ বার করে এবং সেটা ঠাই করে ছুঁড়ে মারে যুবরাজ মুরাংয়ের পায়ের দিকে, যেগুলো একদম ঠিক ঠিক জায়গাতে আটকে যায়। এবং মুরাং তখনই রক্ত বমি করতে শুরু করে। এবার মহারাজ তো বুঝতে পারেন না যে কি হলো, এবং মহারাজ বলে ওঠেন যে সৈন্যরা, এখনই লুনাকে এখান থেকে ধরে নিয়ে যাও। কিন্তু তখনই সেখানে হুইল চেয়ারে করে রাজকুমার লিং আসে। লিং বলে যে তোমরা কোনো চিন্তা করো না, আমারও ঠিক একই অবস্থা হয়েছিল, কিন্তু লুনা আমাকে বাঁচিয়েছে, সুতরাং লুনা মুরংকেও বাঁচাতে পারবে। এবং আমরা দেখতে পাই যে কিছুক্ষণের মধ্যেই মুরংয়ের জ্ঞান ফিরে আসে। লুনা বলে যে লুনার লিখে দেওয়া ওষুধ খেলে মুরং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবার মহারাজ তো তখনই বলে যে লুনা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বলো যে তুমি কি চাও, তুমি আজকে যা পুরস্কার চাইবে আমি তাই দেব। এবং লুনা তখনই মনে মনে ভাবে যে মুরং তো আমার সাথে বিয়ের সম্বন্ধ নিয়ে গেছিল, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই না। এবং লুনা বলে যে মহারাজ, আপনি আমাকে স্বাধীনতা দিন, নিজের ইচ্ছায় বিয়ে করার স্বাধীনতা। এমনিতেই আমি খুব ভয়ে আছি, কারণ আমার বাবার একমাত্র একটা মেয়ে, অর্থাৎ আমি আর বেঁচে আছি। তাই বিয়ের চিন্তা ভাবনাটা আমি খুবই বিচক্ষণতার সাথে নিতে চাই। এবং মহারাজ এই কথায় রাজি হন, এবং তিনি লুনাকে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় বিয়ে করার সম্মতি দেন। এবং এইটা শুনে লিংয়ের তো মনে মনে আনন্দে ঠিক থাকে না, কারণ সে তো ভেবেই রেখেছিল যে এরকম কিছু একটা হলে সবার আগে সে লুনাকে গিয়ে অ্যাপ্রোচ করবে। এবার অপর দিকে আমরা প্রধানমন্ত্রী শিকে দেখতে পাই, যে তো একদম রাগে গড়গড় করছিল, কারণ লুনা আরো একবার তার প্ল্যান সম্পূর্ণ ফেল করে দিয়েছিল। এবং প্রধানমন্ত্রী শি তার দলের লোকদের বলে যে এবার যে করে হোক ওই লুনাকে খতম করবে, নয় লুনাকে খতম করবে, আর না হলে তোমাদেরকেই আমি বাঁচিয়ে রাখবো না, যাও তোমরা। এবং সেই ঘাতকরা রাতের বেলা লুনার ঘরে তাকে আক্রমণ করতে কিন্তু তারা এটা জানতো না যে লুনা নিজেও একজন খুবই ভালো যোদ্ধা ছিল। এবার লুনা তো খালি হাতেই তাদের একজনকে সামলে নেয়, এবং অপরজন যখন লুনাকে আঘাত করতে যায় তখনই সেখানে ইউন চলে আসে, কারণ লিং আগে থেকে ইউনকে বলে রেখেছিল লুনার ওপর পাহারাদারি বাড়িয়ে দিতে, কারণ লিং জানতো যে লুনার ওপর কোনো রকম আঘাত হতে পারে। এবং তখনই ইউন গিয়ে অপরজনকে হত্যা করে দেয়। এবার লুনার তো আর বুঝতে বাকি থাকে না যে এই বিষয়টা প্রধানমন্ত্রী শি ঘটিয়েছে। এবার লুনা তো সঙ্গে সঙ্গে তার বাবাকে গিয়ে বলে যে বাবা, আমার ওপর এখনই হামলা হয়েছিল, এবং এইভাবে প্রধানমন্ত্রী শি এর বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না। আমার কাছে একটা আইডিয়া রয়েছে, প্রধানমন্ত্রী শি-কে আমাদের সব দিক দিয়ে দুর্বল করতে হয়। তুমি এমন কিছু করো যাতে কিনা প্রধানমন্ত্রী শি-কে নিয়ে সারা শহরে গুজব রটে যায় যে প্রধানমন্ত্রী শি এরকম। এবং এই গুজবের ফলে, যেগুলো আদেও গুজব ছিল না, সত্যি ঘটনাই ছিল, প্রধানমন্ত্রী শি এর যে সমস্ত সাপোর্টাররা ছিল তারা অন্তত কমে যাবে। এবার চারিদিকে তো গুজব রটে গেছিল যে প্রধানমন্ত্রী শি যুবরাজ মুরাং এর উপর হামলা করিয়েছিল, প্রধানমন্ত্রী শি লুনার ওপর হামলা করিয়েছিল। সবাই তো বলছিল যে প্রধানমন্ত্রীর কি মাথা খারাপ হয়ে গেছে, সে এরকমটা করছে কেন। এবং লুনাও তো বাজারে বেরিয়ে লোকের মুখে মুখে এই কথা শুনতে পায়। লুনা মনে মনে ভাবে যে এবার আমি আস্তে আস্তে ওকে খতম করব। এবং তখনই লুনা পিছন ফিরে দেখতে পায় রাজকুমার লিংকে। এবং লিং তো এখন হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিল, এবং লিং এর হাতে একটা গোলাপও ছিল, যেটা সে লুনার জন্য এনেছিল। এবার লুনা তো সেই গোলাপ পেয়ে খুব খুশি হয়, এবং তারা এক জায়গায় বসে কথা বলছিল। এবং তখনই লিং তাকে জিজ্ঞাসা করে যে লুনা, তাহলে এবার তোমার পরের প্ল্যানটা কি? এবং লুনা বলে যে আমি আস্তে আস্তে মন্ত্রী শিকে রাগিয়ে দিচ্ছি, যাতে ও কিছু একটা ভুল ভাল স্টেপ নেয়, আর ওর দুর্বলতার সুযোগ, ওর রাগের সুযোগ নিয়েই আমরা ওর আসল রূপ সকলের সামনে আনতে পারি। এবার লিং তো বলে যে লুনা, তোমার এই কাজে আমি কিন্তু সব রকম ভাবে তোমার সাথে রয়েছি,
এবং লুনা তো তখনই বলে যে হ্যাঁ, আমার একটা কাজে তোমার সাহায্য দরকার। কিছুদিন পরেই সরকারি অফিসারদের নিয়োগ করার জন্য একটা পরীক্ষা হবে। নর্মালি সেই পরীক্ষাটা প্রধানমন্ত্রী শি সব দিক দিয়ে দেখভাল করে, কিন্তু তুমি যুবরাজ মুরংকে গিয়ে বলো এবারে যেন সেও থাকে। এবার লিং তো বলে যে কিন্তু মুরংয়ের পা কি ততদিনে ঠিক হবে? এবং লুনা বলে যে ততদিনে ঠিক না হলেও ক্রাচের সাহায্যে সে হাঁটতে পারবে। আসলে প্রতি বছরই এই সরকারি পরীক্ষাতে মন্ত্রী শি তার কাছের লোকদের কাছে কোয়েশ্চেন লিক করে দিত, যাতে কিনা সরকারি মন্ত্রণালয়তে সে নিজেদের লোককেই রাখতে পারে। এবং এমন করেই মন্ত্রী শি তার প্রভাব বিস্তার করেছিল। কিন্তু এই জালিয়াতিটা আটকানো প্রচন্ড দরকার হয়ে পড়েছিল। মানে এখনকার দিনে যে জালিয়াতিগুলো হয় তার থেকে ওগুলো কিন্তু খুব একটা আলাদা ছিল না। তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। এবার আমরা কিছুদিন পরে রাতের বেলা দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে রাতের বেলা রাজকুমার লিং লুনার সাথে দেখা করতে এসেছিল। এবার লুনা তো বলে ওঠে যে এত রাতে তুমি এখানে কি করছো? এবং তখনই লিং এর সাথে লুনার ধাক্কা লেগে যায়। লিং তো বলে ওঠে যে লুনা সাবধানে। এবং লুনাও কিন্তু লিংকে আস্তে আস্তে বেশ ভালোবাসতেই শুরু করেছিল। লিংকে দেখলে লুনার হার্টবিট ফাস্ট হয়ে যেত, এবং তার মন থেকে একটা আওয়াজ ভেসে আসতো যে এই রাজকুমার হচ্ছে আসলে আমার। এবং আলটিমেটলি লিং তো তার মনের কথা লুনাকে বলে। সে বলে যে লুনা, আসলে আমি কেবলমাত্র তোমার সাথেই দেখা করতে এখানে এসেছি। আমি প্রথম দিন থেকেই তোমাকে খুব পছন্দ করি। এবং সে তো লুনাকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু লুনা তখনই তাকে সরিয়ে দেয়। এবং লুনা বলে যে আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে পছন্দ করো, আমিও তোমাকে পছন্দই করি। এবং লিংকা খুশি হয়ে বলে যে তাহলে আমি বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে কবে আসবো বলো? এবং লুনা বলে যে দাঁড়াও দাঁড়াও, আগে আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেব, তারপর এইসব হবে। এবং লিংকা বলে যে ঠিক আছে, আমি যতদিন বলবে ততদিন অপেক্ষা করতে রাজি আছি। এবং লিং সেখানে লুনার জন্য একটা জিনিস এনেছিল। লিং আসলে লুনাকে কিছু প্রমাণ দেয় যে মন্ত্রী শি যে কোয়েশ্চেন পেপার লিক করে দিয়েছে সেইটার প্রমাণ। এবং লুনা সেটা এক কর্মচারীর মাধ্যমে রাজসভায় পৌঁছে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। মহারাজ এই প্রমাণ পাওয়ার পর যখন যে সমস্ত সাক্ষী ছিল তার কাছে যান, দেখা যায় যে আগেই তাকে কেউ মেরে দিয়ে গেছে। মানে আসলে প্রধানমন্ত্রী সিএর লোকেরাই তাকে মেরে দিয়ে গেছিল, তাই তার বিরুদ্ধে আর কোনো সাক্ষীও থাকে না। আর এই প্ল্যানটাতে লুনা সেবারের মতো ফেল করে। এবার লুনা তো সেই নিয়ে খুবই রাগারাগি করছিল যে প্রধানমন্ত্রী সিকে হাতে পেয়েও পাওয়া যাচ্ছে না। এবং তখনই একজন দাস সেখানে আসে। সে জানায় যে যুবরাজ মুরাং হঠাৎই ভীষণই অসুস্থ হয়ে পড়েছে, তাই জন্য মহারাজ এখনই লুনাকে প্রাসাদে ডেকেছে মুরংয়ের চিকিৎসা করার জন্য। এবার লুনা তো মুরংয়ের চিকিৎসা করে, তার উপর আকুপাংচার পদ্ধতি প্রয়োগ করে এবং তাকে কিছুটা সারিয়ে তোলে। এবং মুরং তো জ্ঞান ফেরার পরই লুনাকে প্রায় জড়িয়ে ধরে বলতে যাচ্ছিল যে লুনা, তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু তখনই সেখানে সিনথিয়া চলে আসে। এবার সিনথিয়া তো চেঁচিয়ে ওঠে যে লুনা, তুমি এটা কি করছো? যুবরাজ মুরং কেবলমাত্র আমার, তাকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করব। ছোটবেলায় আমি একবার কুয়োতে পড়ে গেছিলাম, তখন আমাকে যুবরাজ বাঁচিয়েছিল। আমি তখন থেকেই ঠিক করে নিয়েছিলাম যে আমি তাকেই বিয়ে করব। এবার সিনথিয়ার নিজের প্রতি এরকম দুর্বলতা দেখে মুরংও তো তখন অন্য বুদ্ধি পাকায়। মুরং মনে মনে ভাবে যে এমনিতেও তো আমার বাবা অর্থাৎ মহারাজ আমায় রাজা করছে না, আর আমি যদি একবার বিকলাঙ্গ হয়ে যাই তাহলে আর রাজা হতেও পারবো না। কিন্তু সিনথিয়ার বাবা অর্থাৎ মন্ত্রী শিয়ের তো বিশাল ক্ষমতা, তাই যদি আমি সিনথিয়াকে বিয়ে করতে পারি তাহলে আমি ওদের হাতের পুতুল হয়ে থাকবো। কিন্তু হাতের পুতুল হয়ে থাকলেও আমি মহারাজা হতে পারবো, এবং যে করে হোক আমাকে মহারাজা হতেই হবে। এবং তখনই মুরং সিনথিয়াকে কথা দেয় যে সিনথিয়া, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এবার লুনা তো তাদের দেখে ভাবছিল যে ব্যাস এদের এবার শুরু হয়ে গেল, একজন প্রেমে পাগল আর অপরজন বিকলাঙ্গ, এদের জড়িটা ভালোই হবে। এবং তখনই সিনথিয়া বলে ওঠে যে লুনা, তুমি আমাদের দিকে তাকিয়ে অমন মিটিমিটি কি হাসছো? তোমার মতো একটা কুৎসিত মেয়েকে মুরং কোনোদিন বিয়েও করতো না। এবার লুনা তো তখনই বলে ওঠে যে আমি কুৎসিত, এবং সে তো তখনই তার ম্যাজিক স্পেলের মাধ্যমে সিনথিয়ার মুখ একেবারে ফুলিয়ে দেয়। এবং সিনথিয়া তো সেই নিয়ে কান্নাকাটি করতে থাকে যে আমার মুখের তুমি কি দশা করলে। কিন্তু মুরং তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সিনথিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি মহারাজা হলে আমি তোমাকেই মহারানী করব, তখন তুমি লুনার থেকে বদলা নিয়ে নিও। এবার আমরা পরের দিনে দৃশ্য দেখতে পাই। যুবরাজ মুরং তো গিয়ে তার বাবার কাছে বলে যে সে সিনথিয়াকে বিয়ে করতে চায়,
এবং মহারাজও সেই কথায় রাজি হয়ে যান। কিন্তু মহারাজ মনে মনে ভাবেন যে সত্যি মুরং এমনটা কেন করলো। মুরং খুব ভালোভাবেই জানে যে ও যদি সিনথিয়াকে বিয়ে করে তাহলে আমি কেবলমাত্র মন্ত্রী শিয়ের হাতের একটা পুতুল হয়ে থেকে যাব। আমার ছেলে হয়েও এমন কাজ কেন করতে চাইলো, এবং তাই জন্যই মহারাজ তো অন্য বুদ্ধি পাকান। এবার আমরা মুরংকে দেখতে পাই এবং মুরংয়ের কাছে তার এক কর্মচারী খবর নিয়ে আসে যে রাজকুমার, আমি খবর পেয়েছি মহারাজ আপনাকে যুবরাজ পদ থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছে। এবং মুরং তো তখনই বলে ওঠে যে কি, আমার বাবা আমাকে যুবরাজ পদ থেকে সরিয়ে দেবে? মনে হয় বাবাকে কবরে ঢোকানোর সময় এবার এসে গেছে। মুরং চাইছিল যে যে করে হোক এবার তাকে রাজা হতে হবে। এবার এই সব খবর তো লুনা এবং তার বাবার কাছে গিয়ে পৌঁছায় এবং তারা তো ভেবে পায় না যে তারা এবার কি করবে। তারা বুঝতে পারে যে মহারাজের প্রাণ হয়তো এবার বিপদে পড়তে পারে। এবং তখনই একজন দাস এসে খবর দেয় যে মহারাজ গুরুতরভাবে অসুস্থ হয়েছে, হয়তো বা মন্ত্রী শি এবং মুরং মিলেই কিছু একটা করেছে। লুনা তো সঙ্গে সঙ্গে মহারাজের চিকিৎসা করার জন্য রাজপ্রাসাদে ছুটে যায়, কিন্তু সে দেখে যে সেখানে বাইরে সিনথিয়া দাঁড়িয়ে রয়েছে। এবার সিনথিয়া তো তখনই বলে ওঠে যে লুনা, তুমি ভেতরে যেতে পারবে না, কারণ আমাকে যুবরাজ মুরং মহারাজের দেখভাল করার দায়িত্ব দিয়ে গেছে, আর আমি তোমাকে বা তোমার বাবাকে ভেতরে ঢুকতে দেব না। এবার মন্ত্রী তাও তো বলে ওঠে যে মহারাজের সাথে দেখা করা আমাদের জন্য খুবই দরকার, কিন্তু সিনথিয়া তাদেরকে কিছুতেই যেতে দিচ্ছিল না। সিনথিয়া তো বলে ওঠে যে লুনা, তুমি যদি আমার সামনে হাঁটু গেড়ে হাত জোর করে বলো তাহলে হয়তো যেতে দিতে পারি। এবং সেখানে আমরা সিনথিয়ার একাধিক সৈন্যকেও দেখতে পাই। এবং লুনা তো তখনই বলে যে সিনথিয়া, তুমি আমার কি করবে সেটাও আমি দেখে নেব। এবং এই বলে সে এমন একটা স্পেল প্রয়োগ করে যাতে কিনা সিনথিয়ার হাত পা পুরোই লক হয়ে যায়, মানে সে সেখান থেকে নড়তেও পারছিল না, চড়তেও পারছিল না। এবং লুনা আর তার বাবা তো তখনই মহারাজের কক্ষে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মন্ত্রী শি এবং মুরং চলে আসে এবং তাদের সাথেও একাধিক সৈন্য ছিল। এবার তাও তো তখনই বলে ওঠে যে লুনা, তুমি ভেতরে গিয়ে মহারাজকে সারিয়ে তোলো, ততক্ষণ বাইরে আমি সামাল দিচ্ছি। এবং লুনার বাবা তো তরোয়াল হাতে দাঁড়িয়ে পড়ে সবার সাথে মোকাবিলা করার জন্য। লুনা মহারাজকে পরীক্ষা করে এবং সে বুঝতে পারে যে মহারাজের উপর যে বিষটা প্রয়োগ করা হয়েছে সেটাই যুবরাজ মুরংয়ের ওপরও করা হয়েছিল। তার মানে মন্ত্রী শি এই কাজটা করেছে। এবং লুনার এই জিনিসটা সারাতে মোটামুটি আধা ঘন্টার সময় লাগতো। এবার লুনা তো মনে মনে ভাবে যে বাবা যেন আধা ঘন্টা রুখে দিতে পারে, তার মধ্যেই আমি মহারাজকে সারিয়ে তুলবো। এবার বাইরে আমরা মুরং এবং মন্ত্রী শিকে দেখতে পাই। এবার মুরং তো মনে মনে ভাবে যে যে করে হোক আমাদের লুনাকে আটকাতে হবে, লুনা যেন বাবাকে বাঁচিয়ে তুলতে না পারে, কারণ এইটাই সুযোগ আমার মহারাজা হওয়ার। এবং মুরং তো তার সৈন্যদের বলে মন্ত্রী তাওয়ের ওপর আক্রমণ করে দিতে, এবং তাও তো সেখানে তলোয়ার নিয়ে লড়াই করতে শুরু করে। এবার মুরং তো তখনই বলে যে মন্ত্রী তাও, তুমি কেন এখানে শুধু শুধু ঝামেলা করছো? এমনিও আমার বাবার যথেষ্ট বয়স হয়েছে, কিছুদিন পর তো আমি রাজা হব নাকি? এবং তখনই মন্ত্রী শি বলে ওঠে যে এখানে যে সৈন্যরা আছো তাদের মধ্যে যে তাওয়ের মুন্ডু আমার কাছে নিয়ে আসতে পারবে তাকে আমি 1,00,000 মুদ্রা দেব। এবার ভিতরে তো লুনা বসে মহারাজের চিকিৎসা করছিল এবং বাইরে লুনার বাবা সাহসিকতার সাথে সেই সৈন্যদের সাথে লড়াই করছিল। এবং মন্ত্রী শি তো বলছিল যে এত লড়াই করে কি লাভ, আজকে শুধু তুমি না, তোমার পুরো পরিবারই খতম হয়ে যাবে। কিন্তু তখনই সেখানে আসে রাজকুমার লিং। এবং রাজকুমার লিং তো তখনই বলে ওঠে যে এক্ষুনি তাওয়ের ওপর আক্রমণ বন্ধ করো। এবং মন্ত্রী শি তখনই বলে যে রাজকুমার লিং, তুমি কি তাহলে লুনা ওর বাবার সাথে মিলিত হয়েছো? আমি তো যতদূর জানি যে মন্ত্রী তাও এবং লুনা মহারাজকে মেরে ফেলতে চাইছে, তা তুমিও কি ওদেরই দলে? এবং তখনই রাজকুমার লিং তার একটি গোল্ডেন শিলমোহর বার করে, যেটা কিনা রাজকুমার লিং এবং মহারাজের বাবা মারা যাওয়ার আগে রাজকুমার লিংকেই দিয়ে গেছিল। এবং এটা হচ্ছে ব্ল্যাক আর্মার গার্ড, অর্থাৎ ব্ল্যাক আর্মারের যে সেনারা তাদের শিলমোহর। এবং এই শিলমোহরটা দেখার সঙ্গে সঙ্গেই সকল সেনাই লিংয়ের সামনে ঝুঁকতে বাধ্য হবে। তো এই সকল সেনাবাহিনী সেখানে যারা যারা ছিল তা প্রত্যেকেই লিংয়ের কথা মানতে বাধ্য হয়। এবার ততক্ষণে তো আধ ঘন্টা হয়েও গেছিল এবং মহারাজ তখনই বেরিয়ে আসে। মহারাজ তো বলে ওঠে যে মুরং, একটু আগেই তুমি কি বলছিলে যে আমার নাকি মৃত্যু দরকার, এবার তুমি রাজা হবে? এবং মুরং তো বলে ওঠে যে হ্যাঁ, আমি তাই বলছিলাম, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, এবার তুমি আমার ওপর সিংহাসন ছেড়ে দাও, নিজের বুড়ো বয়সটা আরাম করে রিটায়ারমেন্টে কাটাও। এবার মহারাজ তো তখনই বলে ওঠে যে মুরং,
তুমি কি কেবলমাত্র প্রধানমন্ত্রী শি এর পুতুল হয়ে থাকতে চাইছো? এই যে ব্ল্যাক আর্মার গার্ডরা, এরা আসলে রাজকুমার লিং এর গার্ড। আর বাকি আর্মিদের মধ্যে কিছু আছে প্রধানমন্ত্রী শের এবং বাকি হচ্ছে জেনারেল তাওয়ের। তাহলে তুমি কি পাবে? তোমাকে তো ওদের হাতের পুতুল হয়েই থাকতে হবে। এবার এইসব কথা শুনে মুরাং তো বুঝতে পারে যে সে এবার ফেঁসে গেছে, এবং মুরাং তখনই মন্ত্রী শিকে বলে যে আমাকে বাঁচান। কিন্তু শি তখনই দল বদল করে। প্রধানমন্ত্রী শি বলে ওঠে যে মহারাজ, আসলে আমার কোনোই দোষ নেই। যুবরাজ মুরাংই আমাকে এইসব কিছু করতে বলেছে। আমি তো ওর কথাতেই এইসব করেছি। আমার মেয়ে সিনথিয়া আসলে যুবরাজকে খুবই ভালোবাসে, তো তাই জন্যই আমি এমনটা করেছি। এবার মুরাং তখনই তার বাবার হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু তার বাবা তো তাকে বলে যে আর কোনোদিনই সে মুরাংকে রাজা হতে দেবে না। জন্য সঙ্গে সঙ্গেই মহারাজ সেনাদের ডেকে বলেন যেন মুরাংকে গ্রেপ্তার করা হয়, এবং তাকে তো সেখান থেকে জেলে নিয়ে যাওয়া হয়। এবার সিনথিয়া তো তখনই কান্নাকাটি করছিল যে মুরাং, তোমার সাথে এমনটা হতে পারে না। এবং মহারাজা তখনই বলে ওঠে যে সিনথিয়া, তুমি যখন মুরাংয়ের সাথে এতটা কানেক্টেড, তার মানে নিশ্চয়ই তুমিও ওর দোষের ভাগিদার। তাহলে তোমাকেও জেলে পাঠানো দরকার, কি তাই তো? এবং মহারাজ তো সিনথিয়াকেও জেলে পাঠিয়ে দেন। এবং মন্ত্রী শি তো তখনই তার মেয়েকে বলে ওঠে যে তুমি আপাতত জেলে চলে যাও, পরে আমি দেখছি যে কি করে তোমাকে জেল থেকে বার করা যায়। এবার মন্ত্রী শি তো নিজের মেয়ের ঘাড়, যুবরাজের ঘাড়, সবার ঘাড়ে দোষ চাপিয়ে নিজে আপাতত বেঁচে গেছিল, কিন্তু তারপরেও সে কিন্তু শয়তানি করা ছাড়েনি। এবার অপরদিকে আমরা মহারাজা এবং রাজকুমার লিংকে দেখতে পাই, যারা কিনা একে অপরের ভাই ছিল, কিন্তু তাদের মধ্যে একদমই ভালো সম্পর্ক ছিল না। আসলে লিংয়ের যে পাটা বিকলাঙ্গ হয়ে গেছিল বিষের কারণে, সেটা মহারাজাই তাকে দিয়েছিল। এবং এত বছর পর লিং আর মহারাজা মুখোমুখি কথা বলে। মহারাজা বলে যে লিং, তুমি তার মানে বুঝতেই পেরেছিলে যে আমি তোমাকে বিষটা দিয়েছিলাম? এবং লিং বলে যে হ্যাঁ, আমি সেটা বুঝতেই পেরেছিলাম, তাই জন্যই আমি কখনোই প্রতিশোধ নিতে চাইনি। এবার মহারাজ তো তখনই বলে যে আমাকে ক্ষমা করো। আসলে বাবা যখন আমায় রাজা বানালো, তখন তোমাকে ওই শিলমোহরটা দিয়ে গেল, যেটা কিনা ব্ল্যাক আর্মার গার্ডদের শিলমোহর। আমি তখনই ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে যদি তুমি তোমার আর্মির সাহায্যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করো, তাই জন্যই ওই বিষ দিয়ে আমি তোমায় বিকলাঙ্গ করে রাখতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে তুমি আমার জায়গা হয়তো নিয়ে নিতে চাও, কিন্তু আমি ভুল ছিলাম। যদি তোমাকে আমি এতদিন এই রাজসভা থেকে দূরে না রাখতাম, রাজকার্য থেকে দূরে না রাখতাম, তাহলে আমাদের রাজ্যের আজকে এই দুর্দশা হতো না। আমি আমারই ভুলের শাস্তি ভোগ করছি, এর শাস্তি আমাকে আরো পেতে হবে। কিন্তু ভুল যখন আমি করেছি, তাহলে সেই ভুল শুধরানোর দায়িত্বও আমার। আমার মৃত্যুর পর যেন এই রাজ্য ঠিক হয়ে যায়, সেই দায়িত্ব আমি নিয়ে যাব। এবং মহারাজ বলে যে লিং, মন্ত্রী শিকে আমাদের যে করে হোক ফাঁসাতেই হবে। ওকে আমাদের রাজ্য থেকে সরাতেই হবে, কারণ ওই হচ্ছে আমাদের রাজ্যের সবচেয়ে বড় শত্রু। ওর জন্যই আমাদের রাজ্য উন্নতি করতে পারছে না। এবং মহারাজা বলেন যে লিং, তোমার এই সৈন্যদের এক্ষুনি আমাদের ক্যাপিটাল থেকে সরিয়ে দাও। এবার লিং তো বুঝতে পারে যে মহারাজ এই কথা কেন বলছে, কারণ মহারাজ নিজেকেই চারা হিসেবে ব্যবহার করতে চাইছিল। মহারাজ চাইছিল যে যাতে শি ভাবে যে মহারাজকে প্রোটেক্ট করার জন্য কেউ নেই, এবং মন্ত্রী শি ডাইরেক্ট মহারাজের উপর আক্রমণ করে, যাতে মহারাজ হাতে নাতে শিকে ধরতে পারে। এবার অপরদিকে আমরা মন্ত্রী শিকে দেখতে পাই, এবং শি খবর পায় যে উপপত্নী জি, অর্থাৎ মন্ত্রী শির বোন, নিজেকে খতম করে ফেলেছে। এবার এই কথা শুনে মন্ত্রী শি ভাবে যে এটা তো হতে পারে না, জিং তো নিজেকে খতম করার মতো মেয়ে না, তার মানে নিশ্চয়ই মহারাজই ওর সাথে কিছু করেছে। মহারাজ ধীরে ধীরে আমাদের লোকদের সরিয়ে দিতে চাইছে। সিনথিয়ার কি খবর? এবং লোকটি জানায় যে সিনথিয়াকে জেল থেকে সরিয়ে ফেলা হয়েছে। এবং সেই তো তখনই বলে যে আমাদের যে প্রাইভেট আর্মি রয়েছে, তাদেরকে এক্ষুনি এই ক্যাপিটালে ডেকে পাঠাও। লিংয়ের সৈন্যরা এখন ক্যাপিটাল থেকে চলে গেছে। এটাই আসল সুযোগ মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করার, আর কোনো রাজকুমার ঠাজকুমার না। এবার রাজা হব আমি। আর লুনা আর তাও, তোমরাই আমাকে এই কাজটা করার জন্য বাধ্য করলে। এবার আমরা দেখতে পাই যে মহারাজ তো ঘোষণা করে যে মহারাজ খুবই অসুস্থ, তাই মহারাজ খুব তাড়াতাড়ি ঘোষণা করবেন যে পরবর্তী রাজা কে হবে, এবং এটা আসলে একটা চাল ছিল। এবার সেই দিন রাজসভাতে লুনা এবং লিন্তু মুখোশ পরে হাজির হয়। সেখানে আমরা মহারাজকেও দেখতে পাই। এবার মহারাজ তো তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধূপ দেন, এবং তিনি বলেন যে আজকে আমি ঘোষণা করব যে এতদিন ধরে যা যা হচ্ছে তার পরিণাম স্বরূপ আমি কাকে কি শাস্তি দেব আর এর কি সিদ্ধান্ত হবে। প্রথমেই যুবরাজ মুরক, তাকে তো আমি যুবরাজ পদ থেকে সরিয়েই দিয়েছি, এবং আমি ঘোষণা করছি যে সে কোনোদিনই আর রাজা বা রাজকুমার হতে পারবে না।
কিন্তু তখনই মহারাজের পিছনে এক বিশাল বড় বোমা ব্লাস্ট হয়। মানে মহারাজ যেখানে ধূপটা গুজেছিল সেটা আসলে বারুদের একটা ঘাঁটি ছিল বলা যায়। মানে সেখানেই আসলে মন্ত্রী সি বম প্ল্যান্ট করে রেখেছিল। এবার ধূপের আগুন সেখানে পড়াতেই সেই বম ব্লাস্ট হয়। এবার ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে লুনা এবং লিং তো সাইডে লুকিয়ে পড়ে এবং সেখানে আসে শয়তান মন্ত্রী সি। এবার মুরঙ্গ মন্ত্রী শিকে দেখে খুব খুশি হয় যে শি, তুমি এসেছো, আমাকে বাঁচাও। এবং শি তো তখনই বলে যে তোমাকে বাঁচাবো, তোমাকে তো আমি সবার আগে মারবো, কারণ এবার রাজা হব আমি। কারণ এই সাম্রাজ্যের মহারাজ তো মরতেই বসেছে, আর এখন তো কোনো যুবরাজও নেই, কারণ তোমাকে যুবরাজ পদ থেকে সরিয়ে দেয়া হলো। তাই তোমাদের বংশের মহারাজ হওয়ার যুগ এবার চলে গেছে। হ্যাঁ, আমি বিদ্রোহ ঘোষণা করছি তোমাদের বিরুদ্ধে। এবার লুনা আর লিং তো এতক্ষণ আড়ালে থেকে সবকিছু দেখছিল। এবার লিং তখনই বলে ওঠে যে লুনা, এবার আমাদের পালা এদেরকে খতম করা। এবার আমরা দেখতে পাই যে সেখানে তো অলরেডি মন্ত্রী শিয়ের লোকজনেরা ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে ছিল লুনা, লিং এবং মন্ত্রী তাও, অর্থাৎ লুনার বাবা। এবার লুনা তো তার ক্ষমতা ব্যবহার করে এবং সেই সৈন্যদের অজ্ঞান করে দিতে থাকে। এবার সিনথিয়া তো তখনই বলে ওঠে যে সৈন্যরা, তোমরা কি দেখছো, এই মেয়েটাকে এক্ষুনি খতম করো। কিন্তু লুনা তখনই সিনথিয়াকেই ধরে নেয় এবং সে সিনথিয়ার গলায় তলোয়ার ঠেকিয়ে বলে যে তোমরা যদি কেউ কাছে আসতে চাও তাহলে এক্ষুনি আমি একে মেরে ফেলবো। আসলে লুনা জানতো যে মন্ত্রী শি তো তার মেয়েকে খুবই ভালোবাসে এবং লুনা সিনথিয়াকে নিয়ে মন্ত্রী শি এর সামনে যায়। কিন্তু মন্ত্রী শি তো ততক্ষণে মহারাজাকে ধরে নিয়েছিল। মন্ত্রী শি বলে ওঠে যে তুমি যদি আমার মেয়েকে কিছু করো তাহলে আমি এক্ষুনি মহারাজাকে খতম করে দেব। এবং লুনা তো তখনই বলে যে শি, তুমি আজ অব্দি যা যা করেছো এক একটা জঘন্য অপরাধ। তুমি কেবলমাত্র নিজের রাজ্যকেই ধোঁকা দাওনি, তুমি মহারাজের সাথেও প্রতারণা করেছো। তাই আজ আমি তোমার উপর যেটা করতে চলেছি সেটার জন্য আমার কোনো পাপ লাগবে না, কারণ আমি এই রাজ্যের হয়ে ন্যায় বিচার করছি। এবং লুনা তার ক্ষমতা শি এর ওপর প্রয়োগ করে, অর্থাৎ কিনা যে অভিশাপ প্রয়োগ করলে সবাই উল্টে যেত সেই অভিশাপ। এবং আমরা দেখতে পাই যে শি এবং তার সৈন্যরা তো লুনার ক্ষমতায় উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে লিং গিয়ে মহারাজকে সেখান থেকে সরিয়ে নেয় এবং লুনা তার তলোয়ার দিয়ে মন্ত্রী শিকে সেখানেই হত্যা করে। লুনা তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেয়, কিন্তু এই হত্যা করার ফলে লুনার যে পাপটা হয়েছিল তার প্রতিফলন তো লুনার মধ্যেও দেখা যায় এবং লুনা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিল। এবার লিং তো সঙ্গে সঙ্গে লুনাকে নিয়ে রওনা দেয় যে তাড়াতাড়ি তোমার মাস্টারের কাছে নিয়ে যেতে হবে, তোমার মাস্টারই তোমাকে একমাত্র ঠিক করে দিতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে লুনার মাস্টারও ততক্ষণে নিচে নেমেই এসেছিল এবং সে তো লুনাকে সুস্থ করে তোলে। কিন্তু তখনই লুনা তার মাস্টারের হাতে একটা কৌটো দেখতে এবং লুনা বুঝতে পারে যে এটা তো তার বোনের জিনিস ছিল। এবার লুনা তো বলে ওঠে যে মাস্টার, তোমার কাছে সিসির এই পাত্রটা কোত্থেকে এলো? তাছাড়া সিসিকে যখন কবর দেওয়া হয়েছিল সেটা আমার চোখের সামনে হয়নি, তাহলে কি তুমিই সিসিকে সেখান থেকে সরিয়ে নিয়েছিলে? সিসি কি তাহলে বেঁচে রয়েছে? এবং মাস্টার জানায় যে হ্যাঁ, সিসি বেঁচে রয়েছে এবং এতদিন রাজ্যে যা যা হয়েছে পুরোটাই সিসির প্ল্যান ছিল। সিসি একজন অত্যন্ত বুদ্ধিমান মেয়ে এবং সিসি নিজের চোখে দেখতে পাচ্ছিল যে রাজ্যটা কিভাবে তলানিতে চলে যাচ্ছে, কিভাবে মন্ত্রীদের করাপশনের জন্য রাজ্যের উন্নতি হচ্ছে না, কিভাবে মহারাজ কেবলমাত্র মন্ত্রীদের হাতের পুতুল হয়ে থাকছে। তাই জন্যই সিসি পুরো প্ল্যানটা করেছিল যাতে তার বোন এসে পুরো এই ধামাকাটা করতে পারে এবং রাজ্য থেকে সমস্ত রকমের করাপশন মুছে যায়। এবং মাস্টার তো বলে ওঠে যে সিসি যদি একটা ছেলে হতো নিঃসন্দেহী ওই এই সাম্রাজ্যের মহারাজ হওয়ার যোগ্য ছিল, কারণ ওই এই সব কিছুর মাস্টার মাইন্ড। সিসি আসলে পিছনে থেকে সবকিছু করিয়েছে, লুনা তো কেবলমাত্র তার ইচ্ছাগুলোই পূরণ করেছে। এবার লুনা তো তখনই বলে যে আমি কি তাহলে সিসির সাথে দেখা করতে পারবো না? এবং মাস্টার জানায় যে না, তোমরা যখন জন্মেছিলে তখনই এই ভবিতব্যটা ঠিক হয়ে গেছিল, তাই তোমরা একে অপরের সাথে দেখা করতে পারবে না। তবে এখন আর তোমার পাহাড়ে ফিরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ সিসি চায় যে তুমি এখন এখানে থাকো। এতদিন সিসি যে আনন্দ আরাম উপভোগ করেছে তা তো তুমি ছোট থেকে উপভোগ করোনি, তাই সিসি চায় যে লুনা যেন এখন এখানে থেকে সমস্ত কিছু উপভোগ করতে পারে। এবার অপরদিকে আমরা মহারাজকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মহারাজ তো প্রায় মৃত্যুশয্যায় ছিল এবং মহারাজ মৃত্যুশয্যায় থাকাকালীন বলেন যে তার এক সন্তান, যে কিনা এতদিন কোল্ড প্যালেসে বন্দি অবস্থায় ছিল, যাকে তিনি এতদিন ইগনোর করেছেন, সেই সন্তানকেই তিনি রাজা করে যেতে চান এবং সেই রাজকুমারকেই মহারাজ রাজা করে যান।
এবং মহারাজ লিংকে বলেন যেন লিং এই রাজকুমারকে গাইড করে, লিং যেন সব দিক থেকে রাজ্যের দেখভাল করে। এবার পরবর্তী রাজা তো ঘোষণা হয়ে যায় এবং লিং তো তারপরই লুনাকে বিয়ের জন্য প্রপোজ করে এবং আমরা দেখি যে লিং এবং লুনার ধুমধাম করে বিয়ে হয় এবং তারা তো খুবই খুশি ছিল। কিন্তু লুনার বিয়েতে সিসি তো আসতে পারে না, তাই সিসি তার মা বাবার সাথে দেখা করে লুনার জন্য একটি উপহার পাঠিয়ে দেয়। মানে সিসি এবং লুনা তাদের দুজনের জীবনের পথ বেছে নিয়েছিল এবং এভাবেই আমাদের এই ড্রামাটা শেষ হয়। তো ড্রামাটার শেষটা অর্থাৎ এন্ডিংটা তোমাদের কেমন লাগলো? এন্ডিং এর এই টুইস্টটা কি তোমরা ইমাজিন করতে পেরেছিলে? ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বাটনটাও অন করে দিও, তাহলে তোমরা আমার ড্রামা চটপট দেখতে পেয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।